উপকার ফিরিয়ে দিতে চান তো? বেশ, তাহলে কথা দিন যে আপনি ওভাবে আর কাঁদবেন না কখনো। এমির বিস্ফারিত চোখ জোড়া পলক ফেলতে ভুলে যায়। রাতে সে কেঁদেছিল ঠিকই, তবে সেটা নিজের ভুল বুঝতে পেরে, নিজের বোকামির জন্য। সবার কতই না অপছন্দের ছিল সে, কিন্তু এই লোক সেটা জানলো কি করে? অ্যামিলিয়াকে পাল্টা প্রশ্নের সুযোগ না দিয়ে ওর মাথার পেছন থেকে নিজের হাতটা সরিয়ে নেয় অভি। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে রিজু হয়ে দাঁড়িয়ে বলে, আপনি উঠতে পারবেন বলে মনে হচ্ছে না। তার সাথে বরং এখানে রেস্ট নিন কিছুক্ষণ। আমি আসছে। ভাবি বা রুষা আপুকে দেখতে পেলে পাঠিয়ে দেবো এ ঘরে। ব্যস্ত হয়ে আবার নিচে নিচে নামতে যাবে না যেন বিছানা থেকে। বলে তড়িঘড়ি নিজের প্রস্থান সারে ছেলেটা। রুম ছেড়ে বেরিয়ে লবির দিকে যেতে গিয়েই যেন টের পায় প্রকোষ্ঠের ভেতর ম্যারাথনের নেমেছে হৃদযন্ত্রটা। প্রতি মিনিটে বিপদ সীমা পার করছে হৃৎস্পন্দনের গতি। অমনি বুকের বাঁ পাশটা পাঞ্জাবির উপর থেকে খামচে ধরে। স্বাভাবিকভাবে শ্বাস ফেলার চেষ্টা করে বার কয়েক। ভাগ্যিস তাড়াহুড়া করে বেরিয়ে এসেছিল ঘর থেকে, নয়তো মিস অ্যামেলিয়ার সামনে উল্টাপাল্টা কিছু একটা বলে ফেলতো তাকে নির্ঘাত। বুক ধড়ফড় করছে নাকি শালা ভাইয়া? পেছন থেকে আচানক এলো প্রশ্নখানা। ঘুরে তাকিয়ে আয়ানকে দেখতেই মুখের রং উবড়ে গেল অভির। ধরা পড়ে গেছে সে, অস্বীকার করলো না, শুধু অনুরোধের স্বরে জানালো, আয়ন ভাই, আমি আসলে, প্লিজ তুমি মামাকে এখনই কিছু বলো না। এক নাগারে কথাগুলো বলে মাথা নোয়ায় সে, আনত মুখে আওড়ায়। আসলে অনুভূতিটা একতরফা হতেও পারে। উনি কি ভাবছেন আমার ব্যাপারে সেটা নিশ্চিত না হয়ে মামা মামিকে জানাতে চাইছেন আপাতত কিছু। ঠোঁট টিপে হাসিটুকু লুকিয়ে ফেলল আয়ান। নেহাত ভালো মানুষে। অভিকে আশ্বস্ত করতে সহজ সরল গলায় বলল, সে না হয় আমি বললাম না, কিন্তু প্রথম প্রেমের অনুভূতি সবসময় একতরফা হয় না অভিবাবু। কখনো কখনো দোতরফাও হয়। তুমি কি করে বুঝলে? আয়ান বেশ আয়েশ করে এবার হাত রাখলো অভির কাঁধে, পরপর অভিজ্ঞের মতো করে আওড়ালো, বুঝবে না এসব ব্যাপার, তোমার থেকে আমার অভিজ্ঞতা কত বেশি জানো। পাক্কা 9 মাসের প্রেম, ছোটবেলার প্রথম ক্রাশ, বড়বেলার ওয়াইফ। শুধু কি তাই, আমি তো চোখের সামনে তোমার ভবিষ্যতও স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আয়ান নিজের গলার স্বর ভীষণ রকম সিরিয়াস বানিয়ে বলল, এই যে আমাদের উডবি ডক্টর, অচিরেই আমার মতো একজন সার্টিফাইড বউ পাগলু হতে চলেছে, এইসব আর কি। অভি ফের ঘাড় নোয়ালো। নিঃশব্দে মুচকি হাসে আয়ানের কথা শুনে। এমনি ঝেড়ে কাশে আয়ান, গলা পরিষ্কার করে বলে, শালা ভাইয়া এত হেসো না বুঝলে। তোমার মামাকে তো চেনো না, তোমাকে যে কি নাচিয়েছে এক রাতে তুমি ভাবতে পারবে না। তোমাকেও কি করে বলা যাচ্ছে না, খুব একটা আশা ভরসা পাচ্ছি না আমি। অভি মাথা তুলল, দৃষ্টিতে ভেবাচেকা খাওয়ার চিহ্ন স্পষ্ট। মানে? মানে খুবই সিম্পল, হয়তো সার্টিফাইড বউ পাগলুর খেতাব পাবে, আর নয়তো মামু শ্বশুরবাড়ির লোককে লাইন মারার অপরাধে মামুর হাতে ধুমধাম পেদানি। আয়ান শব্দ করে হেসে ফেলল অভির কথায়। পোক্ত ওই কাঁধে হাত রেখেই ইয়ার্ডারের দিকে যেতে যেতে গান ধরল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো ধস্তাধস্তির শব্দ। ডিউটিতে পুলিশগুলো ওয়াকিটিতে আয়ানকে এলার্ট করলো সহসা। জানালো সন্দেহজনক একজনকে পাকড়াও করেছে তারা বাড়ির সদর দরজা থেকে। পালাচ্ছিল সে লোক। তখনই হাতে নাতে ধরা পড়ে। হলুদ পাঞ্জাবিতে ৮-৬০ যুবক আর অপেক্ষা করে না। পকেট থেকে রিভলভার বের করতে করতে ব্যগ্র কদম ফেলে বাড়ির বাহিরে সঙ্গে বের হয় অভিও। এত আনন্দের একটা দিনে আবার নতুন কোন বিপদের মহড়া শুরু হলো ওদের জন্য কে জানে। একটু বাদে অনুষ্ঠান শুরু হবে। কত মেহমান আসছে বাড়িতে। বাবার পরিচিত বড় বড় সব বিজনেস পার্টনার এক একজন। আপনার কলিগরা, প্রিন্সিপাল মিস্টার বিল, প্রফেসর মিসেস বেলা, তারাও এসছেন। আপনি তাদেরকে ছেড়ে এখানে এসে সময় নষ্ট কেন করছেন বলুন তো? এমন পাগলামি মানায় আপনাকে? আরশি এক নিঃশ্বাসে এত কিছু বলেও থামল না। মাথা নিচু করে ঠোঁট টিপে হাসতে থাকা ভদ্রলোককে একেবারে ঠেলে ঠুলে বের করে দিতে চাইল রুমের বাইরে, কিন্তু আফসোস এক বিন্দু টোলাতে পারল না শেহজাদকে। শেহজাদ অটল নিজের জায়গায়। আরশি যখন তার বুকের উপর 2 হাত রেখে তাকে সরাতে ব্যস্ত, তখন শেহজাদের এক হাত উঠে এলো মেয়েটার কোমরে, পরম আদরে ছুঁয়ে দিল তার
ভুবন মোহিনীকে লাসময়ী কোমরটা টেনে নিজের সাথে মিশিয়ে কপালে কপাল ঠেকালো, চোখ বন্ধ করে হাইস্কি স্বরে আওড়ালো। পুরো 8 ঘন্টা তোমাকে কাছে পাইনি, আদর করতে পারিনি। মনে হচ্ছে গলাটা শুকিয়ে গিয়েছে আমার। এতবার করে পানি খাচ্ছি, কাজই হচ্ছে না। কেঁপে উঠল লাশবতী, চওড়া বুকে হাত রেখে শ্বাস ফেললো ঘন ঘন, চোখ বুজে শুধালো। আপনি আপনি প্লিজ জানতো। দুপাশে সজোরে মাথা নাড়ল শেহজাদ, কেমন দুর্বল গলায় আওড়ালো। হুম, যাব না। তুমি নামক গন্তব্য যেখানে আমি পেয়েছি আমার সব গন্তব্য, সেখানেই শেষ। আরশি, আমার আর কোথাও যাওয়ার নেই, বিশ্বাস করো, কোথাও না। কাজল টানা অক্ষি যুগল ভিজল আরশির। এই 9 মাসের প্রতিটা মুহূর্ত ভেসে উঠল দৃষ্টিপটে। তখন শেহজাদ তার অন্য হাতটা আলতো করে ছোঁয় এক গালে, ধীরে ধীরে কাঁচা হলুদের প্রলেপ টানে সেখানে। পরপর আরশির হলুদ লাগানো গালে নিজের গাল ছোঁয় শেহজাদ, ওভাবে থেকেই গিয়ে আওড়ায়। ভাগ্যিস সেদিন তুমি জেদ ধরেছিলে এদেশে আসার। ভাগ্যিস ভাগ্যিস সেদিন তুমি আমার সব অপরাধ ভুলে গিয়ে পা রেখেছিলে আমার ওই রঙহীন অ্যাপার্টমেন্টটাতে। ভাগ্যিস, নইলে কে সামলাতো আমাকে? আপনাকে এখনো বা আমি সামলাতে পারছি কই? এই যে কেমন পাগলামি করছেন এখানে এসে, এটা কোনো সময় হলো আদর করার? আর আর আমায় হলুদ লাগালেন কেন এখন? শেহজাদ চোখ মেলে চাইল, অমনি পুরুষসজ্জিত ভারী গলায় কামনার বান বলল। সবাই তোমাকে যখন হলুদ লাগাবে তখন যেন আমার হিংসে না হয়, তাই আগে ভাগে লাগিয়ে রেখে গেলাম নিজের হাতে নিজের মানুষটাকে। আরশিদ জুৎসই কথা খুঁজে পায় না, আইঠাই করে উঠে লাজে। প্রসাধনীহীন মুখখানা রক্তিম হয়, লজ্জারা ছুটে ছুটে বেরোয় রমণীর লালিত কপালের কোপলে। শেহজাদ আবদারের স্বরে বলে উঠল। দরজাটা আধা ঘন্টার জন্য বন্ধ করে দিই, জাস্ট আধা ঘন্টার জন্য। এর থেকে একটু বেশি সময় নেব না তোমার। সারা দিনে আর একবারও জ্বালাতে আসবো না, প্লিজ আরশি, একদম লক্ষ্মী ছেলে হয়ে। ছোট সাহেব। কেয়ারটেকার রবিনের গলা পেয়ে ওখানেই থেমে গেল শেহজাদ। পিনপতন নীরবতায় সেয়ে গেল ওর বেলাহাস কথা, বেপরোয়া ইচ্ছাগুলো। রবিন দরজার বাইরে দাঁড়িয়ে, তার বেপরোয়া ছায়াটা দেখা যাচ্ছে গার্ডেনের এপার থেকে। শেহজাদ বিরক্ত হলো ভীষণ, তবে সেটুকু প্রকাশ পেল না তার উত্তরে। ততক্ষণে ঘাবড়ে গিয়েছে আশি, ভাবলো এই বুঝি রবিন চাচা দেখে ফেললো ওদেরকে এভাবে। মেয়েটা 7-5 ভেবে সরে যেতে চাইলেও শেহজাদ সরতে দিল না ওকে। নিজের সাথে আগলে রেখেই নবীনের কাছে ঠান্ডা গলায় জানতে চাইল। যদি জরুরি দরকার না হয় তাহলে আমি আধ ঘন্টা পর এসে আপনার কথা শুনছি। আপনি যেতে পারেন, বাবার হয়তো প্রয়োজন হবে আপনাকে। রবিন কান্টের ওপাশ থেকেই ইতস্তত গলায় আওড়ালো। আসলে হয়েছে কি, মানে একবার বাগানে আসেন ছোট সাহেব, কাণ্ড করতে গেছে সেখানে। একটা অপরিচিত ছেলে, গেস্ট লিস্টের নাম ধাম কিচ্ছু নেই। পুলিশ হাতে নাতে ধরতেই আরশি ম্যামের নাম নিয়ে চেঁচাচ্ছে অনবরত। বলছে ম্যাডাম নাকি চেনে তাকে, দেখলেই চিনতে পারবে। আপনি একবার আসুন নিচে, সবাই সেখানে আছে। আপনার আর ম্যামের খোঁজ করছে সবাই। ইয়ার্ডারে ছোটখাটো একটা জটলা পেগেছে ডিউটিরত পুলিশদের হাতে ধরা পড়া ওই আগন্তুককে ঘিরে। হট্টগোল টের পেয়ে গৃহ পরিচালিকা ক্যারোলিনের কাঁধে ভর দিয়ে অ্যামেলিয়াও এসেছে সেখানে। প্রায় প্রত্যেকের দৃষ্টি উৎসুক হলেও ওর দৃষ্টিতে জেঁকে বসেছে ভয়। আদি নামক অমানুষটা আজকেও জেল পালিয়ে এখানে আসেনি তো, কিন্তু আগন্তুকের মুখের মাস্ক টেনে খুলতেই মোটামুটি অপরিচিতের আসনেই তাকে দাঁড় করালো অ্যামেলিয়া। মিনিট খানেক বাদে শেহজাদ আর আরশিও এলো সেখানে। ভিড় ঠেলে জারার পাশে গিয়ে দাঁড়াতেই চোখ কপালে উঠল আরশির। প্রশ্ন কণ্ঠে স্বাগতিক করে বলল, রেজা। শেহজাদ বুকে হাত বেঁধে দাঁড়িয়েছিল এতক্ষণ, টান টান তার চোয়ালের মাংসপেশি, তীক্ষ্ণ চাহনি সম্মুখে। সবাই বিস্ময় নিয়ে রেজাকে দেখলেও তার ঈগল দৃষ্টিতে বিস্ময়ের লেশ মাটি নেই, সতর্ক সে। তবে তার পাশের মানুষটা অত্যাধিক আতঙ্কে উঠেছে আরশির মুখের আগন্তুকের নাম শুনে। শেহজাদের কানের পাশে ফিসফিসিয়ে এসে শুধালো, সর্বনাশ,
তোর বউয়ের এক্সটেক্স নয় তো এ বেটা? শাট আপ আয়ান। শি নেভার ডেটেড এনিওয়ান, নর ডিড শি হ্যাভ এ ম্যান ইন হার লাইফ বিফোর মি। এক্স তো অনেক দূরের কথা। তাহলে ছেলেটা? আরশির ক্লাসমেট। তাই তো বলি, এমন বিদেশি কায়দায় আমাদের খরগোশের মাকে এরশি এরশি বলে ডাকছে কোন হারামজা? আরশি ম্যারিড জানার পরও এখানে এসে শুধু শুধু আরশির নাম নিয়ে সিন ক্রিয়েট করলো। আর তুই দাঁড়িয়েছিলি, শ্যুট করে দিতে পারলি না ব্লাডি ইডিয়টটাকে? আয়ান অসহায় হাসে, বন্ধুকে বোঝানোর উদ্দেশ্যে কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে নেয় তৎক্ষণাৎ। যেভাবে তেতে আছে ছেলেটা, ওর হাতটাই না পুড়ে যায়। সে আমি শ্যুট করতেই পারতাম, কিন্তু আমাদেরও তো কিছু নিয়ম নীতি আছে। তাই ইনোসেন্ট কারোর উপর অ্যাকশন নিলে সুপারিয়ররা আমাদের উপর অ্যাকশন নেবে। তার উপর ছুটে এসে দেখি ছেলের সামনে তোর বউয়ের নাম ধরে ডাকছে। ভাবলাম দেবদাস টাইপ কাহিনী, মাথার তারফার ছিঁড়ে গেছে। ওমা, এখন তো দেখি ব্যাটার মাথায় তারই নেই। শেহজাদ ঠান্ডা চোখে একবার আয়ানের দিকে তাকাতেই থেমে গেল সে। চোখ সরিয়ে নিতেই আরশি বলে উঠল, ওকে ছেড়ে দাও আয়ান ভাই, আমাদের ক্লাসমেট, খারাপ মানুষ নয়। আমি আর যারা চিনি তো ওকে। শেহজাদ বিস্ময় সমেত চাইল উদ্গীর্ণ মুখটার দিকে। হাউ ডেয়ার শি? আরশি বাইরের একটা ছেলেকে ডিফেন্ড করছে কোন সাহসে? বন্ধুর চোখ পড়ে ফেলল আয়ান। হাসি আটকে ইশারায় বাকি পুলিশদের ছেড়ে দিতে বলল রেজাকে। পরপর সামনে গিয়ে রেজার ঘাড়ে হাত রেখে পশ্চিমা শব্দে শুধালো, ক্লাসমেটের বিয়ে খেতে এসেছিলে ভালো কথা, কিন্তু তাই বলে দেখা না করেই পালাতে চাইছিলে? আর এটা কেমন ড্রেস আপ? আমি তো আরেকটু হলে তোমাকে শত্রুপক্ষের স্পাই ভেবে তোমার খুলি উড়িয়ে দিতাম ভাই। অ্যামিলিয়ার গলা শোনা গেল এবার। খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এসে বলল, ওনার সাথেই একটু আগে ধাক্কা লেগেছিল আমার। উনি চুপচাপ বাড়ির ভেতরে ঢুকতে চেয়েছিলেন হয়তো। আমি সাথে ধাক্কা লাগার পর আর ঢোকেননি ভেতরে, চলে যান ওখান থেকে। অ্যামিলিয়া যে মিথ্যা বলছে না তার সাক্ষী দিল অভি নিজে। জানালো সেও দেখেছে অ্যামিলিয়াকে দরজার সামনে পড়ে থাকতে। বেকায়দায় পাটাও মস্কেছে বেচারির। সব শুনে আয়ান ফিরে তাকালো রেজার দিকে, বুকে হাত গুজে আরামসে দাঁড়ালো। পরপর তাচ্ছিল স্বরে শুধালো, লুকিয়ে লুকিয়ে বাড়ির ভিতরে ঢুকতে চাইছিলে? লুকিয়ে লুকিয়ে বাড়ির ভিতরে ঢুকতে চাইছিলে কেন ভাইটু? বিয়েতে গিফট না আনার ভয়ে? রেজা মাথা নোয়ালো। শ্যামলা মুখখানা অপমানে কালো হয়ে গেছে যেন। পা থেকে মাথা অবধি আড়ষ্ঠতা। যদিও পুলিশ খালি করেছে জায়গাটা, তবুও গাঢ় হয়ে রইল সে। বেশ অনেকক্ষণ এভাবে থাকার পর শেষমেশ স্বীকার করলো নিজের ভুল। বলল, আসলে আমি শেষবারের মতন দেখা করতে এসেছিলাম প্রফেসর আর আরশির সাথে। শুরুর দিকে জানতাম না আরশি প্রফেসরের ওয়াইফ। এ নিয়ে বাগবিতণ্ডা, তর্কাতর্কি, এমনকি মারামারি অব্দি হয়েছে আমার আর ওনার মধ্যে। কারণ হিসেবে আমার তরফ থেকে সামনে সেসব আর না বলি। আগামীকাল আমি আমার বাড়িতে ফিরে যাব। লেখাপড়াটা আর চালাতে পারবো না হয়তো। বাবার ঘরোয়া ব্যবসায় কিছুটা হাত লাগাবো, পাশাপাশি একটা চাকরি যদি পাই। তাই ক্ষমা চেয়ে যেতে এসেছিলাম প্রফেসরের কাছে আর আরশির কাছে শেষবারের মতো। কিন্তু এখানে সবাই এত ব্যস্ত, কাউকে কিছু জিজ্ঞাসা না করে সোজা বাড়ির ভেতর ঢুকে যাব বলে ঠিক করি। আর তখনই ধাক্কাটা লাগে ওনার সাথে আমার। আমি আপনার নাম জানি না মিস, তবু আমি দুঃখিত। আমি সবার কাছে ভীষণভাবে দুঃখিত। তোমার টিউশন ফি আর ডর্মে থাকার ব্যাপারে প্রিন্সিপালের সাথে আলাপ করেছো? ফাইনান্সিয়াল প্রবলেম হলে উনি হেল্প করতে পারতেন কিছুটা। শেহজাদের কণ্ঠ ভেসে ওদের মাঝ থেকে। চিরাতর গম্ভীর মুখটা আশ্চর্য রকমের নরম। আরশি অবাক হয়, সেই সাথে আয়ানো। কানের পাশে এসে বিড়বিড় করে আওড়ালো, এইমাত্র না শ্যুট করে দিতে বলছিলে, এখন টিউশন ফি মৌকুব করার কথা বলছিস? তুই আসলে একটা আদা ছাঁচা, সাংঘাতিক রকমের আনপ্রেডিক্টেবল একটা মানুষ। ছ্যা। শেহজাদ পাত্তা দিল না ওর কথায়। তার মনোযোগ রেজার দিকে। ছেলেটা ধরা গলায় বলল, গিয়েছিলাম স্যার, কাজ হয়নি। তদবির লাগবে, রিকমেন্ডেশন ছাড়া উনিও নিরুপায়। শেহজাদ বুঝলো ব্যাপারটা। কিছুক্ষণ নীরব থেকে স্নায়ু সুলভ কণ্ঠে আওড়ালো, আমার কিছু পরিচিত মুখ আছে, আমি আলাপ করব তোমার ব্যাপারে। তাদের সাথে তদবির পেয়ে যাবে। আর প্রিন্সিপালের সাথেও আলাপ করব। বাট তোমাকেও চেষ্টা করতে হবে পড়াশোনাটা ধরে রাখার। ডু ইউ গেট ইট রেজা?
রেজার বিমূর্ত মুখটায় অন্ধকার কেটে যায়, ভেতরটা ভেঙে চুরে আসে অনুতাপে। শুরুতে কতই না ভুল বুঝেছিল এই মানুষটাকে। শেহজাদের প্রশ্নে সম্মতিসূচক মাথা নাড়েও হাজারটা ধন্যবাদে ফেনা তুলে মুখে। আয়ান ওর কাঁধ চাপড়ে বলল, হয়েছে হয়েছে, তুমি বরং আমার সাথে এসো। আজকাল সারাদিনই শুধু খাওয়া দাওয়া। এক একটা ডিশ আন্টি যা বানিয়েছে না, পোলাও, রোস্ট, কাবাব, রেজালা, বোরহানি, কি নেই। এই, তুমি বাঙালি খাবার খেতে পারবে তো? স্পাইস একটু বেশি, কিন্তু খেতে অমৃত, বুঝলে? ওদিকটায় গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে বাকি আলাপ করবো, চলো। আয়ান রেজাকে নিয়ে যেতে গিয়েও থামলো। অভির দিকে তাকে কণ্ঠ তুলে জিজ্ঞেস করলো, কি হে অভিবাবু, আপনিও যাবেন নাকি আমাদের সাথে? অভি চওড়া হাসে। সেও কণ্ঠ উঁচুতে তুলে বললে, অবশ্যই, খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো রেস্ট্রিকশন নাই। দুশ্চিন্তার ঘের কাটলো অমনি। আবার আনন্দের রোদে ভাসলো ভিলার প্রত্যেকটা মুখ। যে যার কাজে ব্যস্ত হলেও আরশি একধানে তাকিয়েছিল শেহজাদের দিকে। তবে শেহজাদ তাকালো না, নির্লিপ্ত চোখে পাশে কাটিয়ে চলে গেল স্রেফ। প্রথমবার এমন হোঁচট খায় আরশি। এভাবে চলে গেল কেন মানুষটা? রাগ না করলে তো এভাবে আরশিকে অদৃশ্য মনে করে বসে না সে। কিন্তু হুট করে রেগেই বা গেল কি কারণে? এবার আবার কি করলো ও? গায়ে হলুদের গোটা দিনটা আরশিকে এড়িয়ে চলেছে শেহজাদ। কথা বলেনি, হুটহাট এসে আদর করে দিয়ে যায়নি গালে, ঠোঁটে, কপালে। এমন ভয়াবহ অবজ্ঞা পাওয়ার পর আরশিরও উচিত ছিল অভিমান করা, অথচ মনে বিন্দুমাত্র অভিমান পুষে রাখলো না মেয়েটা। সবাই যখন ব্যাকইয়ার্ডারে হলুদ খেলায় ব্যস্ত, তখনই বুদ্ধি করে সে পিছু নিল তার বরের। পা টিপে টিপে ছাদের সিঁড়ি অবধি উঠল শেহজাদের সাথে সাথেই। অমনি ভদ্রলোক থামলেন। পিছু নেওয়া পা দুটোর পরে থাকা নুপুরের রিনঝিন শব্দে চট করে শেহজাদ ঘুরে তাকাতেই ভ্যাবাচাকা খেয়ে গেল আরশি। শ্বাস খিচে সামলে নিল নিজেকে। ফ্যাল ফ্যাল করে তাকালো সম্মুখে তিরিক্ত চোখ মুখের পানে। কি চাই? প্রশ্ন তো করলো না, যেন ছুঁড়ে মারলো শব্দগুলো ওর দিকে। তটস্থ রমণী ছলকে উঠল এক দফা। দু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল পরনের বসন। নিজেকে আপ্রাণ বোঝালো, ঘাবড়ে গেলে চলবে না আরশি, জাম্বুবানের রোগ খুঁজে বের করতে হবে তো তোকে। কি কারণে মেজাজের এমন 14টা বেজে আছে জানতে হবে না? উত্তর না পেয়ে ফোঁস করে শ্বাস ফেলল শেহজাদ। এখানে দাঁড়িয়ে থাকতেও যেন প্রচন্ড বিরক্ত তার। নিচে চলে যাবে সে, কিন্তু আশিকে পাশ কাটতে আবারও যখন উদ্বেগ হবে, তখনই একেবারে মুখের সামনে সরে এলো মেয়েটা। হড়বড়িয়ে বলল, আপনাকে চাই, এখন বলুন, এত রাগ করে আছেন কেন আপনি? টান টান কপালে ভাঁজ পড়ল শেহজাদের। ভ্রু জোড়া কুঁচকে মুখ ঘোরালো অন্য পাশে। যতই হোক, তার স্নোফ্ল্যাকের চোখের দিকে তাকিয়ে তো সে আর মিথ্যা বলতে পারবে না। রেগে নেই আমি। বলেই হলো, স্পষ্ট বুঝতে পারছি আপনি রেগে আছেন আমার ওপর। শেহজাদ মুখ ফিরিয়ে আনলো। কাতর চোখ দুটো শক্ত রাখলো খুব করে। বুকে হাত বেঁধে দাঁড়ালো রমণীর সামনে। মেঘমেদুর গলায় হেয়ালি মিশিয়ে শুধালো, তাই বুঝি? এত বোঝো তুমি আমাকে? ফাঁকা ঢোক গেল আশি। শেহজাদকে অনুকরণ করে সেও হাত বাঁধলো বুকে, আত্মবিশ্বাসের সাথে আওড়ালো, আলবাত বুঝি, শুধু আমি কেন, স্নোবল অবধি বুঝে গেছে আপনি আপনার রোমান্টিক বরের ক্যারেক্টার থেকে আগের সেই জাম্বুবান ক্যারেক্টারে ফিরে যাচ্ছেন ধীরে ধীরে। আমি? হোয়াট? কি ক্যারেক্টার? আশি শেহজাদের হতবুদ্ধ ভাবটা উড়িয়ে দিল হাত নেড়ে। লাফিয়ে এক সিঁড়ি উঠে এলো শেহজাদের বুক বরাবর। হলো না ওর হাইট। অবশ্য এ নিয়ে বিশেষ দুঃখ দেখা গেল না প্রেলেপ মুখখানায়। সে মনের মাধুরীর মিশিয়ে আজকে জানবে শেহজাদের সিটেম এই গন্ডগোল হওয়ার কারণটা কি। কোনো তাড়া নেই ওর। হোয়াট 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 আবার কি? আরে আপনি নিশ্চিন্তে আমাকে খুলে বলতে পারেন সবটা। বউয়ের কাছে কিছু লুকোতে নেই। আমরাই তো, কাউকে কিছু বলবো না আমি, চাপ নেই। কি বলবে না তুমি কাউকে?
আর সেই সতর্ক চোখে একবার আশেপাশে তাকালো, পিছনে তাকিয়ে অন্য কেউ আছে কিনা নিশ্চিত হয়ে ঝুঁকে এলো শেহজাদের দিকে। এক হাত দিয়ে মুখটা এমনভাবে আড়াল করলো যেন ব্যাপারটা বেশ কনফিডেন্সিয়াল। অন্য হাত দিয়ে ইশারা করলো শেহজাদকে কাছে আসতে। মানুষটা চোখ মুখে এক প্রকার বিতৃষ্ণা নিয়েই ওর দিকে ঝুঁকলো কান পেতে। আরশিও ফিসফিস করে বলে উঠল, আপনি সত্যি করে বলুন তো, আসলে আপনার মেশিনে ঝামেলা করছে তাই না? আরে করবে নাই বা কেন? সকাল থেকে তো কম স্পাইসি খাবার খেলেন না, নির্ঘাত হজম হয়নি আপনার। হবেই বা কি করে? ওই পেটানো পেটের তো শুধু সিদ্ধ ব্রোকলি ছাড়া আর কিছুর ধকল নেয়ার অভ্যেস নেই তাই না? আরশির আফসোসের সাথে কথাগুলো বলতেই তড়িৎ সোজা হয়ে দাঁড়ালো শেহজাদ। কেমন চোখ মুখ অন্ধকার করে তাকিয়ে রইল ওর দিকে। আরশি সেসব খেয়াল করে আরো হাহাকার করে উঠল, প্রায় গলা উঁচিয়ে শুধালো, আরে আপনি টেনশনে পড়ে গেলেন নাকি? এই টেনশন করবেন না একদম। আমার নানুরও তো আপনার মতো ভারী খাবার খেলেই পেট খারাপ। বাক্যের মাঝপথেই ওর মুখটা ঠেসে ধরলো শেহজাদ। সিঁড়ির নিচে মানুষজনের গলা টের পেতেই মেয়েটাকে একটানে তুলে আনলো ছাদের উপর। পা দিয়ে দরজা ভিজিয়ে তপ্ত চোখে তাকালো আশির দিকে। বেচারির তখন প্রাণ এই যায় তো এই যায় অবস্থা। শেহজাদের হাতের তালু যে ওর পুরো মুখের সমান, ফাঁক ফোকর দিয়েও শ্বাস নিতে পারল না মেয়েটা। দরজার পাশের দেওয়ালের সাথে ওর পিঠ এনে ঠেকালো শেহজাদ। মুখের উপর থেকে হাত সরালো আস্তে ধীরে। বড় করে দম নিল আশি। টুকটুকে নাকের পাটা ফুলিয়ে চাইলো শেহজাদের দিকে। হিসিয়ে বলল, আমার নানা ভাই বলতো তার পেট নাকি জাপানি মেশিন, যা খাবে সব হজম হয়ে যাবে। তাই বলে পৃথিবীর সব পেটেই যে জাপানি মেশিন হতে হবে এমন তো কোনো কথা নেই। তাহলে শুধু শুধু রেগে যাচ্ছেন কেন আপনি? পুরো কথাটা তো আগে শুনবেন আমার। আমি বলছিলাম কি, যদি একটু সেদ্ধ কাঁচকলা খেতে পারতেন তাহলে পেটটা সেরে যেত না। শেহজাদ চোখ খিচে নিল কাঁচকলার কথা শুনে। সে কার উপর রাগ করতে গিয়েছিল? কি জন্য রাগ করতে গিয়েছিল তাও তো ভুলে গেল সে। আর সে আরো কিছু বলতে যাবে তখনই চোখ জোড়া বড় বড় করে ফেললো শেহজাদ। নরম তুলতুলে ঠোঁটে করতালু চেপে ধরে বলল, আই এম টোটালি ফাইন, ওকে? কিচ্ছু হয়নি আমার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? টুপ টুপ করে চোখের পলক ফেললো আরশি। এক হাতে ধীরে ধীরে ঠোঁটের উপর থেকে শেহজাদের হাত সরিয়ে শুধালো, তার মানে আপনার পেট ঠিক আছে? হ্যাঁ। ঘন ঘন শ্বাস ফেলে বলল শেহজাদ। আশি বুঝদারের মতো মাথা নাড়ল ঠিকই, কিন্তু সে নীরবতা পালন করার মেয়ে নয়। 2 সেকেন্ডের মাথাতেই আবার জিজ্ঞেস করে বসল, তাহলে সারাদিন আমাকে ওভাবে এড়িয়ে চলছিলেন কেন? আপনি যে আমার উপরে রেগেছিলেন, স্বীকার করুন এটা, নইলে কিন্তু সত্যি সত্যি ভেবে নিব আপনার পেট খারাপ। হ্যাঁ, রেগেছিলাম আমি তোমার উপর। কেন ছিলেন রেগে? তুমি বোঝো না কেন রেগেছিলাম আমি? আরশি নিষ্প্রাপ চোখে তাকিয়ে ঘন ঘন মাথা নাড়ল দুপাশে। কেউ মুখে না বললে আমি কি করে বুঝবো তার মনের কথা? শেহজাদের অসহায় দৃষ্টি হুট করেই ছেয়ে গেল আক্রোশে। টমটম করে উঠল চোয়ালের পেশি। ফ্যাস ফ্যাস গলায় বলল, তা কেন বুঝবে? অথচ একটা বাইরের মানুষকে তো অনেক ভালো বোঝো তুমি। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তুমি এই পৃথিবীর প্রত্যেককে বোঝো, শুধু আমাকে ছাড়া। আরশির চোখে বিভ্রমের সয়লাব। তাকিয়ে রইল বাচ্চাদের মতো অভিমানে করে বসে থাকা মুখটার দিকে, যে তার নিঃশব্দ অনুযোগ অভিযোগের নাজেহাল করে দিচ্ছে আরশির মনটা। আমাকে একটু রয়েস হয়ে বলবেন আপনি? আসলে কাকে কি বলেছি বলে আপনার এত রাগ? শেহজাদ দমে গেল খানিকটা। 2 বাহুর মধ্যখানে মেয়েটাকে আঁকড়ে রেখে বলল, আমি কেন বলবো? আয়ানকে কি যেন বলছিলে? আয়ান ভাই, উনি খারাপ মানুষ নন, ওনাকে ছেড়ে দাও। সেই ভালো মানুষকে গিয়েই না হয় জিজ্ঞেস করো। কি বলেছ তুমি? দাঁড়িয়ে আছো কেন? গো না। এতক্ষণে শেহজাদের রাগ ধরতে পারল আরশি। ঠোঁটে ঠোঁট পিষিয়ে ভ্রু নাচালো সে। টেনে টেনে বলল, ও, আপনি রেজার কথা বলছেন? ওনাকে জিজ্ঞেস করতে হলে তো ওনার বাড়িতে যেতে হবে এখন। উনি তো কখন চলে গেছেন বাড়িতে। আতকে উঠল শেহজাদ, কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, তুমি ওর বাড়িতে চলে যেতে চাইছো? এত দূর? আশি পারে না ফিক করে হেসে ফেলতে। বহু কষ্টে হাসি চেপে পড়ল। কি আর করার, আপনি কিছু বললে তো আমি সেটা ফেলতে পারি না তাই না? শেহজাদ স্ত্রীভূত,
প্রস্তুতিভূত হয়ে দাঁড়িয়ে রইল শটান। সুযোগ বুঝে শেহজাদের হাতের ফাঁক গলে বেরিয়ে এলো আরশি। ছাদের গেট খুলে বেরিয়ে যাওয়ার আগে ঘাড় বাঁকিয়ে দেখলো শেহজাদকে। পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে সে মানুষ। হায় রে পাগল, ও যা বলে সেটাই কিনা বিশ্বাস করে ট্রাসু হয়ে যায়। দুপাশে মাথা নাড়ল আরশি, হতাশ শ্বাস ফেলে বলল, আপনি নিচে আসবেন নাকি স্নোবলকে এখানে রেখে যাব? আপনাকে সঙ্গ টঙ্গ দেবে? আসলে মন ভেঙে যাওয়ার কষ্ট তো ছাদে বসে বসে ওর সাথে শেয়ার করুন, দেখবেন ভালো লাগবে। থম মেরে দাঁড়িয়ে থাকা শেহজাদের টনক নড়ল অমনি। টমটম চোখে আরশির দিকে তাকানোর আগেই চোখের পলকে অদৃশ্য হলো মেয়েটা। আরশি চলে যেতেই শেহজাদ তাকালো নিজের পায়ের কাছে। স্নোবল মুখ বাড়িয়ে তাকিয়েছে তার দিকে। শেহজাদ নিচু হলো, এক হাঁটু ভেঙে বসলো ওর পাশে। বুকে হাত গুজে সত্যি সত্যি জিজ্ঞেস করলো, ডিড শি জাস্ট মোক মি স্নোবল? আমার মজা উড়িয়ে গেল ও এইমাত্র। তোমার মা? স্নোবল উত্তর দিল না। লম্বা কানগুলো সামনে, পা দুটো দিয়ে টেনে টেনে সোজা করলো, চেটে পুটে শরীর পরিষ্কার করলো, কিন্তু পাত্তা দিল না শেহজাদকে। মানুষটা কিছুক্ষণ গোমরা মুখে থেকেও হেসে ফেললো এসব দেখে। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর মা তোর সাথে আমার দুঃখ ভাগাভাগি করে নিতে বলে গেল মাত্র, আর তুই কিনা আমাকে পাত্তা দিচ্ছিস না। স্নোবল এবারও যেন নীরব শ্রোতা। শেহজাদ ওকে আদর আদর করতে করতে বলল, তোর মা তোকে আর আমাকে প্রায় একই ক্যাটাগরিতে ফেলে, বুঝলি? কিন্তু তোর কোনো কিছুতে হিংসে না হলেও আমার তো হিংসে হয়। তোর মা শুধু আমার, সে কেন অন্য কাউকে ভালো বলবে? স্নোবল এবার মনোযোগ ঘুরালো শেহজাদের হাতের দিকে। অ্যালুমিনিয়াম ঘড়িটাতে মরানো কবজি থেকে শুরু করে হাতের তালু পর্যন্ত চেটেপুটে সাফ করে দিল একদম। শেহজাদ ঠোঁট টিপে ছোট্ট জিপটার কাণ্ড দেখে ভিজিয়ে দিয়েছে ওর হাত। সেদিকে তাকিয়ে থেকে আনমনে আওড়ালো, আমি যদি একটু হিংসুটেও হই, তার মানে তো এই নয় যে তোর মা আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে যাওয়ার কথা বলবে। আমার দম বন্ধ হয়ে যায় না এসব শুনলে। আমি না হয় এখন থেকে একটু কম কম হিংসে করব, কিন্তু তোর মাকে ছাড়া তো বাঁচতে তো পারবো না আমি স্নোবল, একটুও পারবো না। তুই একটু আমার হয়ে বুঝিয়ে বলবি তোর মাকে, আমাকে যেন কখনো ছেড়ে না যায়। শুক্রবারের গধূলি লগ্ন। কোণে দেখা আলোয় একটু একটু করে ঘনিয়ে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। বিয়ে বিয়ে গন্ধটা গায়ে মেখে লাল টুকটুকে বেনারসিতে সাজলো যারা। আর সে নিজ হাতে তৈরি করলো তার একমাত্র সখী খেয়ে। সাজানো শেষ হলো। নতুন বউয়ের কানের পেছনে কাজলের ফোঁটা লাগিয়ে দেওয়ার ভান করতে করতে আরশি বলল, নে, এবার আর কেউ নজর লাগাতেই পারবে না আমাদের এই মিষ্টি বউটার দিকে। অমনি খপ করে ওর হাতটা চেপে ধরলো যারা। দুরু দুরু বুকে শুধালো, আমার এত নার্ভাস লাগছে কেন বলতো আরশি? বোকা মেয়ে, যে মানুষটাকে তুই নিজেই সারাদিন চিমটির উপরে রাখিস তাকে বিয়ে করতে ভয় পাচ্ছিস এখন? পারবো তো এই মানুষটাকে সবসময় ভালো রাখতে। আরশি ধপ করে বসলো মেয়েটার পাশে, গলা জড়িয়ে ধরে মোলায়েম স্বরে বলল, এমন একটু একটু সবার হয়, আমারও তো হয়েছিল। ভাবতাম মা বাবাকে ছেড়ে যদি কখনো দূরে গিয়ে থাকতে হয় তখন কিভাবে থাকবো, কিভাবে কি করব। ওনার কাজ তো দূর, আমি তো নিজের কাজগুলোই নিজে ভালোভাবে করতে পারি না। বিয়ের পর কিভাবে সামলাবো এত কিছু, ওনাকে কিভাবে সামলাবো? তারপর আরশি যারার মাথার দোপাট্টা টেনে দিতে দিতে আওড়ালো, তারপর আর কি, কপাল করে এত একজনকে পেয়েছি যার সামনে কোনো কাজ করতে গেলেই শুনতে হয়, এই আরশি তুমি এসব কেন করছো, তোমার না সামনে ফাইনাল, পড়তে বসো। যারা হেসে ফেললো ফিক করে, মুখে হাত চেপে বলল, তোকে ভাইয়া এইভাবে ধমকায়? ঠিক বকে না, শাসন করে। সম্পর্কে বড়, বয়সে বড়, তার উপর ডিপার্টমেন্টের সব কঠিন কঠিন কোর্সগুলো ওনার আন্ডারে। শান্তি আছে কোথাও? ভালো তো তোকে কম বাসে না বল, আমার ভাইয়ের প্রশংসা করিস না কেন রে তুই? আরশি ঠোঁট কামড়ে মাথা নোয়ালো। লাজুক হাসে যারার কথায়, বিড়বিড় করে বলে, সাথে অভিমানও তো করে বাচ্চাদের মতো, একটু কিছু হলেই ছাদে চলে যায় মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে। উনি বাচ্চাদের চেয়ে কোনো অংশে কম? মেহমানদের পদচারণে সবর বসার ঘর। যারা ভালো করে শুনতে না পেয়ে জিজ্ঞাসু গলায় আওড়ালো, কিছু বলিনি। চকিতে মুখ তুলে তাকালো মেয়েটা। নিজের ভাবনা সুতো ছিঁড়ে সখীর দুশ্চিন্তা ভোলায়। মাথায় হাত বুলিয়ে বলে, বললাম তো এত ভাবাভাবির কিছু নেই,
তার চাইতে বড় কথা, আয়ান ভাই তো তোকে বাড়ি থেকে এক্ষুনি নিয়ে যাবে না বলেছে। ভয় পাচ্ছিস কেন বলতো? কত ভালো আমার ভাইটা। তার থেকেও বড় কথা, যার সাথে তুই সারাটা জীবন কাটাবি, দেখবি সেই মানুষটা তোকে কোনো কষ্টই পেতে দেবে না কোনোদিন। কেমন আগলে আগলে রাখবে সারা জীবন, সবার থেকে, সব বিপদ থেকে, সব খারাপ থেকে। আরশির কথায় কোটর ভরল জারার। উষ্ণ জলের ধারা নামলো গাল বেয়ে। আরশি ব্যস্ত হাতে সেই জল মুছে। ওই দেখ আবার কাঁদে। বুদ্ধু, সারা জীবন যদি কেঁদেই যাবি তাহলে হাসবি কখন? অমনি ঘাড় নুয়ে হেসে ফেলল যারা। আরশি ওর মুখ তুলে চোখ জোড়া মুছে দিয়ে বলল, চলুন ম্যাডাম, কান্নাকাটি করার সময় এখন পরেও পাবেন। কবুল বলে আপনার বানর মশাইয়ের বুকটা শান্ত করে দিয়ে আসুন আগে। আরশি উঠে দাঁড়াতে নিলেই যারা থামালো ওকে, হাত টেনে ধরে শোধালো, আমাকে তো সাজিয়ে দিলি, তুই সাজবি না? বেনারসি পরবি না আমার মতো? আরশি সাজগোজ করতে চায়নি মোটেও, কিন্তু সে চাওয়া বুড়ো আঙ্গুল দেখিয়ে মরিয়ম নিজে এসে জোর করে সাজাতে বসলেন ওকে। সঙ্গে নিয়ে এলেন আঞ্জুমানকেও। শেহজাদের কিনে দেওয়া শাড়িটা আরশিকে পরিয়ে দিলেন দুজনে মিলে। একটা খয়েরি বেনারসি, দুধে আলতা শরীরে এই খয়েরি রং এত ভালো মানিয়েছে যে যারা বেহুশ হয়ে যাওয়ার ভান করে বলল, আমি কেন ছেলে হলাম না? আমার এত সুন্দরী বান্ধবীটাকে আমার অমন আচ্ছা ভাইয়ের হাতে তুলে দিতে হবে ভেবেই তো আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে মা। মরিয়ম হেসে মেয়ের মাথায় আলতো চাটি মারতেই হুহা করে হেসে ফেলল যারা। আঞ্জুমান তখন আরশির গলায় হালকা ওজনের একখানা নেকলেস পরাচ্ছিলেন। যারার কথায় হেসে বলে উঠলেন, তোমার ভাই শুনলে তোমাকে আজকেই না আয়ানের গ্রানির বাড়িতে রেখে আসে। যারা মরিয়মকে পেছন থেকে দু হাতে জড়িয়ে ধরে বলল, সে আমাকে বনবাসে রেখে এলেও আমি বলবো, আমি ছেলে হলে আশির জন্য আমার সাথে ভাইয়ের হাড্ডাহাড্ডির টক্কর হয়ে যেত এক দফা। এত সুন্দর বউ আমি হাতছাড়া করতাম নাকি মনি? প্রশ্নই আসে না। প্রোডা হাসতে হাসতে কানের ঝুমকো জোড়া পরিয়ে দিলেন আরশির। মাথায় দোপাট্টা না থাকলেও খোপায় বেলি ফুলের গাজরাটা পরিয়ে দিল যারা। দীর্ঘের জলের মতো শান্ত চোখ জোড়ায় কাজল টানলো গাঢ় করে। আরশিকে আয়নার সামনে বসিয়ে সবাই যখন পিছিয়ে গেল কিছুটা, তখন আয়নায় নিজেকে দেখে দ্বিধার সাগরে ডুবলো আরশি। এত সেজেছে ও, বাজে লাগছে নিশ্চয়ই খুব ওকে। মেয়েটা ঠোঁট উল্টে উঠে দাঁড়াতেই মরিয়ম কাছে ডাকলেন ওকে। আরশির সাথে সাথে যারাও ছুটে এলো মায়ের পাশে। পরপর দুই মেয়েকে দু বাহুতে জড়িয়ে ধরে মরিয়ম বললেন, আমার দুই মেয়েকেই যে আজ পরীর মতো লাগছে, মা হয়ে আমারই না নজর লেগে যায়। এক মেয়েকে তো তার বান্ধবী কাজলের ফোঁটা লাগিয়ে দিয়েছে। আমি বরং আপনার এই মেয়েটাকে লাগিয়ে দেই ফোঁটা। সবাই হেসে ফেলল আঞ্জুমানের কথায়। মরিয়ম মাথা দুলিয়ে সম্মতি দিতেই আঞ্জুমান ঝুঁকে এসে মিছিমিছি ফোঁটা লাগিয়ে দিল আরশির কানের পাশে। তখনই হন্তদন্ত হয়ে রুমে এসে ওদের তাড়া দিলেন অ্যামিলিয়া। তোমাদের সাজগোজ হলো খালামণি? ওইদিকে যে তোমার বর তার বউর অপেক্ষায় মিষ্টি খেয়ে খেয়ে সুগার লেভেল হাই করে ফেলেছে। এক গাদা মিষ্টি খেয়ে নিয়েছে সন্ধ্যা থেকে। আমার হাতে ধরা পড়ে গিয়ে বলছে এইটা নাকি তোমাকে পুরো 1 ঘন্টা দেখতে না পাওয়ার কষ্টে খেয়েছে। মরিয়ম হেসে হেসে কান মোলা দিয়ে দিলেন অ্যামিকে। মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠতেই আবার জড়িয়ে ধরলেন ওকে। পরপর আর সময় নষ্ট না করে আঞ্জুমানের দিকে তাকিয়ে বললেন, আপা, আপনি ওদের নিয়ে নিচে আসুন, আমি আমার এই বিচ্ছুটাকে নিয়ে যাই আগে নিচে। কত বড় সাহস! আমাকে বলে কিনা আমার বর আমাকে না দেখে মিষ্টি খেয়ে নিয়েছে। আরও করো দেরি, এই জন্যই তো মিষ্টি বইয়ের বদলে দোকানে কেনা মিষ্টি খেয়ে মন ভরছে আমার খালি চাল। আবারও এক দফা হাসির রোল পড়ল ঘরে। অ্যামিলিয়া আর মরিয়ম আগে আগে নামলো নিচে। তারপর আঞ্জুমান আর আরশি যারাকে দু পাশ দিয়ে ধরে ধরে নিয়ে এলো বসার ঘরে। শেহজাদ তখন আলাপে ব্যস্ত, মেহমানরা ঘিরে রেখেছে তাকে। অথচ সেসবের মাঝেও নুপুরের আওয়াজ পেতেই থমকালো তার চমৎকার বাচনভঙ্গি। মেহমানদের সামনেই ঘুরে তাকালো সে সিঁড়ির দিকে। খয়েরি বেনারসির আঁচল সামলাতে হিমশিম খাওয়া মেয়েটার ঝড় তুলতে তার বুকে।
দমকা হাওয়ার মতো তাকে ছুঁয়ে গেল ওই খিলখিল হাসি। নীলাপ অক্ষি যুগলের পলক পড়ল বহু সময় পর পর। ফিকে হয়ে এলো বাকি সব। একমাত্র ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়ে রইল সম্মুখের মেয়েটা। আয়ান পাশ থেকে আলতো ধাক্কা দিতেই নড়ে উঠল শেহজাদ। হুঁশ ফিরতেই ধরফরিয়ে এদিকে ওদিকে তাকালো, ভাবলো বোধহয় এড়িয়ে যেতে পারবে এই বাদরকে। তবুও শেষ রক্ষা হলো না। একেবারে সামনে এসে দাঁড়ালো আয়ান, কণ্ঠে সীমাহীন বিস্ময় নিয়ে বলল, অমন বোয়াল মাছের মতন হাঁ করে কি দেখছিলি এতক্ষণ? কই, আমিও একটু দেখি তো। আয়ান প্রশ্ন করে ঘাড় ঘোরানোর আগেই শেরওয়ানির কলারে থাবা বসালো শেহজাদ। নিজের দিকে ফিরিয়ে এনে বলল, আমি আমার বউকে দেখছিলাম, তুই কেন তাকাচ্ছিস? ওমা, তাকাবো না? দুনিয়াতে শুধু তোর বউ আছে, আর কারোর বউ নাই? শেহজাদ ছাড়তে না চাইলেও আশেপাশে তাকিয়ে ছেড়ে দিতে হলো ছেলেটাকে। আয়ান তেতে উঠে বলল, বল, আমি কিছু ভুল বলেছি? ওখানে তো রুষাও দাঁড়িয়ে আছে, ভালো করে চোখ দুইটা খুললা দেখ। ওই যে ছোট ছোট চুল, ওইটা আমার বউ। আমি শুধু আমার নিজের বউকেই দেখি বেটা, অন্যের বউটাও দেখি না। কুচকে যাওয়া শেরওয়ানির কলারটা ঝেড়ে ঠিক করলো আয়ান। শেহজাদ চুপ হয়ে যেতেই আবার দাঁত কোপাটি বের করলো সে। বলল, বিয়ের ব্যাপারে তুই আমার সিনিয়র, কিছু উপদেশ দে ভাই। বোন, দিচ্ছি, এই নিয়ে খুশি থাক, বেশি জ্বালাবি তো। শেহজাদ কথা শেষ করার আগেই অভি চলে এলো ওদের মাঝে। এসেই মাঝে ঢুকলো দু ভাইয়ের, কাঁধে হাত রেখে বলল, কি বলছো তোমরা আমাকে রেখে? দুষ্টু কথা বলছিলাম, তুমি শুনতে এসো না অভিবাবু, এসব শুধু বিবাহিতরা বলতে পারে। শেহজাদ ফের একবার তপ্ত চোখে তাকাতেই ঠোঁট টিপল সে। পরপর গলা পরিষ্কার করে আওড়ালো, না মানে আজ রাতে আমার জীবনের প্রথম বাস, এই না মানে আমার আর কি, বিয়ে বিয়ে এই অ্যাডভাইস নিতে এসেছিলাম বন্ধুর থেকে। যতই হোক, এটা বিয়ের ব্যাপারে আমার 3 বছরের সিনিয়র বলে কথা। শেহজাদ প্রবল্লিত শ্বাস ফেলল। অভি বিজ্ঞের মতো মাথা নেড়ে শুধালো, তা দিল তোমাকে অ্যাডভাইস সায়ন ভাই? আয়ান চরম হতাশরে জবাব দিল, বলল, না, তাড়িয়ে দিচ্ছিল। ভাগ্যিস ওর বোনের সাথেই বিয়েটা হচ্ছে, নইলে এতক্ষণে আমার গলা টিপে ধরলে খুব একটা অবাক হতাম না আমি। তা অভিবাবু, তুমি বিয়েটা কবে করছো? বিয়ে করার আসলে কোনো সময় নেই আয়ন ভাই। বিয়ে হয়ে যাওয়া মানে খারাপ সময় শুরু হওয়া। আমার কথা নাই, রবু ভাইয়ের কথা। সে কি, রবিন চাচা 3 বাচ্চার বাপ হয়ে তোমাকে এসব বলছে? উনি বিয়ে করেননি এখনো। তাই বলে সিঙ্গেল থেকে যারা বিয়ে করছি তাদের এভাবে বিনা পয়সায় ভয় দেখাবে? আরে না ভাই, রবিন চাচা এসব বলবেন কেন? বলেছে তো রণবীর কাপুর। আমি সেটাই তোমাকে আবার শোনালাম আর কি। আয়ান আর অভি এমন বেহুদা আলাপ শোনার ইচ্ছে হলো না শেহজাদের। তার চোখ খুঁজছে আরশিকে। ওখান থেকে সরে আসতেই চোখ জোড়া শান্ত হলো তার। খুঁজে পেয়ে গেল মেয়েটাকে। তাকে দেখতেই তার দিকে এগিয়ে এলো আরশি। রুমঝুম শব্দ ছড়ানো তার পায়ের নুপুর। 2 হাত ভর্তি খয়েরি কাচের চুড়ি আর স্বর্ণের বালা। কাছে এসে কণ্ঠ নামিয়ে বলল, আমার একটা আর্জি ছিল আপনার কাছে। শেহজাদ প্রশ্ন চোখে তাকাতেই আরশি বুঝিয়ে বলল তাকে, যারা আর আয়ান ভাইয়ের কাবিন হলেও আমরা কিন্তু নতুন করে কবুল টবুল বলবো না আজ, মনে থাকবে? শেহজাদ ভারী চিত্ত মুখটায় প্রশ্রয়ের দৃষ্টি ফেলে শুধালো, কেন, সবার সামনে আজ কবুল বলতে লজ্জা করছে নাকি তোমার? আরশি অমনি আরো 2 পা এগিয়ে এলো শেহজাদের কাছে। 2 পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে কানে কানে বলল, এখন তো অক্টোবর চলছে, আর আমাদের বিয়ে কবে হয়েছিল? ফেব্রুয়ারির 14 তারিখ। আমি চাই আমাদের জীবনে ওই 14 তারিখটাই প্রতি বছর আসুক। প্রতি বছর ওই দিন আপনি আমাকে একটা করে চিঠি লিখুন। ভর সন্ধ্যায় ছাদে গিয়ে আমি লজ্জায় মুখ গুজে দাঁড়াই আপনার বুকে। আপনি আমার ভালোবাসার কথা স্বীকার করতে গিয়ে চোখ ভেজান। ব্যাস, আপাতত এটুকুই আবদার। আর আজকের এই বিশেষ দিনটা না হয় শুধু যারা আর আয়ান ভাইয়ের হয়েই থাকুক। শেহজাদ কথা খুঁজল না। আর সে এত সাবলীন ভাবে বলল সবটা যে ওই নিখুঁত মুখটা দেখতে দেখতেই ওকে বুকে টেনে নিল শেহজাদ সবার সামনে। আশি ভোরকে সরে যেতে চাইলে শেহজাদ কোমল গলায় আওড়ালো, তুমি নিজের মুখে কোনো কিছু চেয়েছো আর আমি সেটা রাখবো না, এমন কোনো দিন হবে না আরশি, কখনো হবে না।
বিয়ের ব্যস্ততা কমলো একে একে মেহমান সব চলে যাওয়ার পর। তখনই একটু যেন দম ফেলার ফুসরত পেল হাসান ভিলার মানুষগুলো। কিন্তু জিরোনোর জন্য সোফায় গোল হয়ে বসতেই সাউন্ড সিস্টেমের রিমোট হাতে উপস্থিত হলো এমি। পা টেনে টেনে এসে বসলো জারার পাশে, বলল, দেখি রিশা, তোমার হাতটা দাও তো। আজকে প্রথম কাপল ডান্সটা তুমি আর আমি করব। যারা অবাক হলো ভীষণ। ধকলটুকু নিমিষেই উবড়ে গেল তার। উঠে দাঁড়ালো চটপট। মরিয়ম ওদের সামনেই বসেছিল। অবশেষে এমিকে সবার সাথে স্বাভাবিক হতে দেখে হাসলেন প্রসন্ন মুখে। হঠাৎ মরিয়মের পাশ থেকে কেউ একজন গমগমে গলায় বললেন, আমাকে কি কাপল ডান্স করার জন্য কেউ বলবে, নাকি আমি নিজেই আমার পছন্দের হাতটা তুলে নেব নিজের হাতে? বয়সের ভারে সদা গম্ভীর হয়ে থাকা গলার স্বরটা চিনতে অসুবিধা হলো না মরিয়মের। মেহমেদের দিকে সরু চোখে তাকিয়ে হতবুদ্ধ গলায় শুধালেন, কেন? হাত দিয়ে কি করবে তুমি? মরিয়মের এমন প্রশ্নে ভালোই অস্বস্তিতে পড়লেন মেহমেদ। ইতিউতি চাইল বিব্রত মুখটা লুকাতে, কিন্তু লাভ হলো না। মেহমেদকে বেকায়দায় পড়তে দেখে সোফায় বসে হেসে লুটুপুটি খেলো এমি আর যারা। মেহমেদ বিরক্ত হয়ে বললেন, আশ্চর্য, এতে এত হাসার কি হলো? আমি আমার বউয়ের সাথে কাপল ডান্স করতে পারি না? তখনই পেছন থেকে এসে মরিয়মের গলা জড়িয়ে ধরল আশি। শাশুড়ি মায়ের আদর খেতে খেতে মেহমেদের মুখের দিকে তাকিয়ে বলল, অবশ্যই পারো, শুধু তুমি কেন, আমার তো মনে হয় এই বাড়ির প্রতিটা ছেলের উচিত তোমার থেকে শেখা বউয়ের হাত ধরে কিভাবে নাচতে হয়। অমনি আশির কান টেনে ধরলেন মরিয়ম, বললেন, সন্ধ্যায় যেমন এমিটার কান মুলে দিয়েছিলাম, তেমন তোমাকেও দিতে হবে নাকি? অমনি খিলখিল করে হেসে উঠল আশি। যারা মায়ের কাছে এসে তার হাত টেনে দাঁড় করালো বাবার পাশে। এমি এগিয়ে এসে একজনের হাতের উপর অপরজনের হাত তুলে দিতেই গলা ফাটিয়ে হৈ হৈ করে উঠল পুরো স্নোবল স্কোয়াড। আরশির হাত তালি আর আয়ানের শীর্ষে বাজানোর শব্দে কানে তালা লেগে গেল সবার। বাড়ির নতুন জামাই মেহমেদের কাছে এসে বলল, আঙ্কেল, আপনি আজ নির্ভয়ে আন্টির সাথে নাচুন তো। আমরা সবাই আপনার সাপোর্টে। বেলুন, খুন্তি, ছুরি, চাকু সব লুকানো আছে, কোনো টেনশন নেই। আঞ্জুমান শাড়ি ঠিক করতে করতে নেমে আসছিলেন উপর থেকে। আয়নের মুখে আঙ্কেল আন্টির ডাক শুনে শুধরে দিয়ে বললেন, আবার আঙ্কেল আন্টি? জিভ কাটলো আয়ান। দু আঙ্গুলে কানের লতি ছুঁয়ে বলল, এই রে, সরি সরি মনি, আসলে হয়েছে কি, বহুদিনের অভ্যেস তো, তাই একটু সময় লাগছে। অভি ইনভেট ম্যানেজারকে বিদায় করে বাড়িতে ঢুকতেই শুনল সেসব। পরপর আয়নের পেছনে এসে ফিসফিস করে বলল, ভাগ্যিস তখনের মতো বলনি। এটা তোমার প্রথম বিয়ে তো, তাই ডাকগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এমন দু একবার বিয়ে করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আয়ান ঘুরে প্রতি উত্তর করতে যাবে, কিন্তু আচমকাই মাগো বলে চেঁচিয়ে উঠলেন আঞ্জুমান। তস্ত্র একযোগে সবাই তাকালো সিঁড়ির ওখানটায়। এক জোড়া চোখ যেন একসাথে বড়সড় একটা ধাক্কা খেলো। এবার জারার চোয়াল ঝুলে গেল ফ্লোরে। আরশি গালে হাত দিয়ে হেলে পড়ল এক পাশে। অভি হতবুদ্ধ হয়ে থেমে থেমে বলল, আঞ্জুমান আন্টি আমার বাবার হাত ধরে। বাকিটা শেষ করলো না আয়ান। ঝুলে আছে। এইটুকু বলতেই খুশিতে চকচক করে উঠল আয়ানের চোখ দুটো। কে জানতো সে শুধু একটা নয়, পুরোটা এক জোড়া নতুন দম্পতি আবিষ্কার করে ফেলতে পারবে নিজের বিয়েতে। আঞ্জুমান অভির বাবার হাত ধরে দাঁড়ালো সোজা হয়ে। মনে মনে নিজের মাথায় নিজেই চাটি মারল। শাড়ির কুচি পায়ে জড়িয়ে যাওয়ায় আর সময় পেল না তার। এতগুলো বাচ্চা ছেলে মেয়েদের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে এখন। চোখ তুলে তাকাতে পারল না আঞ্জুমান। মাথা নুয়ে রাখলো শাড়ি ঠিক করার বাহানায়। পরপর ক্ষীণ স্বরে সম্মুখের মানুষটা কৃতজ্ঞতা স্বীকার করেই সুইতে পালালো সেখান থেকে। অনিল শিকদার তখনও যেন ছিলেন ঘোরের মধ্যে। থ্যাংক ইউ উত্তরটা দিতে পারলেন না। তার আগেই আয়ান হৈ হৈ করতে করতে ছুটে গেল তার কাছে, সাথে টেনে নিয়ে গেল অভিকেও। অনিল সাহেবের কাঁধে হাত দিয়ে আলতো ধাক্কা মারল, কণ্ঠে নামিয়ে বলল, আঙ্কেল, সামথিং সামথিং। অনিল মাথা নোয়ালো সহসা। এক হাতে ঘাড়ের পেছনে ডলতে ডলতে হেসে বললেন, ধুর, কি যে বলো না তোমরা, বুড়ো বয়সে আবার কিসের সামথিং সামথিং।
অভি আবার বাবাকে ভয়টয় বিশেষ পায় না, সে তুরন্ত চেপে ধরল তাকে। বাবা, মনের বয়স আসলেই বয়স। অনিল রিজু হয়ে দাঁড়ালেন, সুঠাম দেহের আড়ষ্টতা ভেঙে হাত রাখলেন ছেলের কাঁধে, নরম গলায় বললেন, অভি, তোমার মা মারা যাওয়ার এতগুলো বছর পরে নতুন করে আবার কাউকে পছন্দ করা বা ভালোবাসা বড্ড সময়ের ব্যাপার। আমি সেই সময়টুকু শুধু আমার ছেলেকে দিতে চাইছি। তুমি তো আছোই, আর কি চাই আমার? অভি এবার বাবা নয়, নিজের সন্তানের মতো বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন? একজন কথা বলার সঙ্গে? এই যে সারাদিন আমি মেডিকেল নিয়ে পড়ে থাকি, তুমি ব্যবসার ভার তোমার কর্মচারীদের হাতে তুলে দিয়ে অবসর সময় কাটাও বাড়িতে, তখন তোমার কি একটু হলেও একা একা লাগে না বলো তো? অনিল উত্তর খুঁজে পেল না, ফ্যাল ফ্যাল চোখে চেয়ে রইল ছেলের দিকে। অভি নিজে থেকেই হেসে ফের আওড়ালো, বাবা, আমি বলছি না তুমি তোমার মনের বিরুদ্ধে গিয়ে জোর করে কিছু করো। আই নো তুমি মামাকে এখনো ততটাই ভালোবাসো যতটা তাকে আগে বাসতে, বাট স্টিল এর পরও যদি তোমার মনে হয় যে তুমি তোমার এই একা থাকার সিদ্ধান্ত বদলাতে চাইছো, তাহলেও কিন্তু তুমি আমাকে সবসময় তোমার পাশে পাবে। সবাই যখন মুগ্ধ হয়ে অভির কথা শুনছিল, তখনই মেহমেদ মরিয়মকে উদ্দেশ্য করে বললেন, আমাদের অভিকে দেখেছো? একদম ওর মায়ের মতো হয়েছে, তাই না? আমার বোনটাও কিন্তু এমন ছিল জানো, সবার ভালো মন্দ নিয়ে সে ভাবতো, সবার খেয়াল রাখতো। এমি সেটুকু শুনে ফের তাকালো অভির দিকে, আচমকা চোখে চোখ পড়ল তার সাথে অভির। দুজনেই নির্ময়ে একে অপরের দিকে চেয়ে থাকার পর পর্যায়ে ভ্রু নাচালো ছেলেটা। অমনি মাথা নুয়ে ফেলল অ্যামিলিয়া, ধরা পড়ে যাওয়া হয়ে হাসলো নিঃশব্দে। সদর দরজা পেরিয়ে সবে বাড়ির ভেতরে ঢুকলো শেহজাদ, হাত দুটো পেছনে রেখে আর চোখে একবার দেখে নিল আরশিকে। এত কিছুর মাঝেও মরিয়ম ছেলেকে দেখেই বলে উঠলেন, এতক্ষণ কোথায় ছিলি বলতো? সব গেস্টরা যাওয়ার সময় তোর কথা জিজ্ঞেস করছিল। শেহজাদ মায়ের দিকে তাকে মৃদু হাসলো, জবাবে বলল, আসলে আরশিকে তো প্রথমবার তেমন কিছু দিতে পারিনি, তাই আর কি ওর জন্য একটা গিফট। গিফটের নাম শুনেই আরশি গুটিয়ে গেল কুণ্ঠায়। গিফটটা শেহজাদের হাতেই ছিল। আরশিকে কাছে ডাকলো নাম ধরে। মেয়েটা কাছে আসতেই পেছন থেকে সামলে আনলো হাতে ধরে রাখা বক্সটা শেহজাদ। মুহূর্তেই চোখগুলা রসগোল্লা হয়ে গেল আরশির। চমকানো বক্সের ভেতরে একটা তুলতুলে শরীর দেখে রীতিমতো দু হাতে নিজের মুখ নিজে চেপে ধরলো ও উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, খরগোশ? বাড়ির বাকিরাও খরগোশের নাম শুনে ঘিরে ধরলো ওদের। স্নোবলও প্যারেস্ট ফেলে দৌড়ে এলো ওদের কাছে। আরশি আলতো হাতে বক্স থেকে তুলে নিল বাচ্চাটাকে। বাদামি রঙা হল্যান্ড লুপু। আরশির চেহারায় বাচ্চাদের মতো খুশি, চুমুতে চুমুতে ভরে দিল কোলের প্রাণটাকে। পরপর শেহজাদের দিকে তাকে জিজ্ঞেস করলো, ওকে কোথায় পেলেন? বাড়ির সবার একই প্রশ্ন। শেহজাদ হেসে বলল, বানি রেস্কিউ শেল্টার থেকে অ্যাডপ্ট করেছি ওকে। তুমি বলছিলে না তোমার স্নোবলের একটা সঙ্গী লাগবে? আয়ান তুরন্ত মানুষটার কাজ চাপড়ে বলল, ভাই, এতদিনে তুই কাজের মতো একটা কাজ করেছিস। যারা আরশির কোলের খরগোশটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এবার তাড়াতাড়ি একটা নাম রেখে ফেলা দরকার ওর। অ্যামিলিয়াও কোলে তুলে নিল স্নোবলকে, বলল, আমাদের এই নতুন বউয়ের নাম তার বরের হয়ে কে ঠিক করবে? অভি হাত তুললো, অমনি বলল, আমি ঠিক করি। সবাই হেসে উঠল ওর হাত তুলে দাঁড়িয়ে থাকা দেখে। আয়ান বলল, বলে ফেলো শালা ভাইয়া, বলে ফেলো। চকলেট রাখলে কেমন হয়? ওর গায়ের রঙের সাথে ম্যাচিং ম্যাচিং নাম। ভাগ্যিস তুমি স্নোবলের নাম রাখার সময় ছিলে না, নইলে এই ম্যাচিং ম্যাচিংয়ের চক্করে নির্ঘাত ব্যাটার নাম ভ্যানিলা টেনিলা রেখে দিতে, আমি শিওর। হইচই টের পেয়ে আঞ্জুমানও আর ঘরে বসে থাকতে পারল না, নিচে নেমে এলেন তৎক্ষণাৎ। আরশির কোলে নতুন এই সদস্যকে দেখে হাসি ফুটলো তার মুখেও, বলল, যার ছেলের বউ হবে সেই না হয় রাখুক তার ছেলের বউয়ের নাম। আর সীমা, বলো তো কি নাম রাখা যায় ওর? সবাই একযোগে তাকালো আরশির দিকে। মেয়েটা কিছু একটা ভেবে মুস্কি মুস্কি হাসলো, বলল, কোকো। আজকে থেকে ওকে আমরা কোকো ডাকি, কেমন হবে? কেউ কোনো প্রতিউত্তর জানানোর আগে একজন তার ফিডব্যাক নিয়ে যেন তৈরি। সবার আগে সে তার ভরাট কণ্ঠে জানিয়ে দিল, পারফেক্ট। লাজুক হাসলো আরশি, হাসলো বাকিরাও। অভিরও মন খারাপ হলো না খুব একটা। চকলেট কোকো দুটো নামই তো প্রায় কাছাকাছি। ওদিকে আয়ান ছাড়লো না শেহজাদকে, খোঁচা দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বউ যেটা বলবে তোমার কাছে সেটা তো পারফেক্ট হবেই।
আমি কোকোর নাম কোনো রানী মহারানী নামে মিলিয়ে রাখলেও দেখতাম ঠিকই তুই নাক মুখ কুঁচকে আছিস। শেহজাদ রাগ দেখালো না এবার আর, ঘাড় পেতে মেনে নিল এই অভিযোগ। এমন স্বীকারোক্তি দেখে মজার ছলে মানুষটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল আয়ান। এমি হাসি থামিয়ে বলল, অনেক তো হলো হাসাহাসি, এবার কাপল ডান্স হবে তো নাকি? অভি আর সময় নষ্ট করলো না, কোথাও একটা উধাও হলো মুহূর্তেই। অমনি বসার ঘরের আলো নিভল, ফোকাস লাইটগুলো পড়লো একজন দম্পতির উপর। হিন্দি একটা গান বেজে উঠল সাউন্ড সিস্টেমে। কোকোকে কোল থেকে নামিয়ে রেখে আরশি এগিয়ে এলো শেহজাদের কাছে, চোখ থেকে চোখ সরালো না। শেহজাদ হাত বাড়িয়ে দিল, তার হাতের উপর হাত রাখলো ও। গানের তালে তালে পা মেলালো শেহজাদের সাথে। মানুষটা ওকে ঘুরিয়ে দু হাতে টেনে আনলো নিজের কাছে, কোমরে হাত রেখে মিশিয়ে নিল নিজের সাথে। সমুদ্রের মতো গভীর চোখগুলো স্বপ্ন বুনলো ওই কৃষ্ণ গহ্বরের দৃষ্টি রেখে। একটা আদুরের স্বপ্ন, একটা সংসার যেখানে ছোট ছোট পায়ে আলু তালু ছোটাছুটি করবে দুটো প্রাণ, যাদের দেখতে একদম হবে তার এই পুতুল বউটার মতো। শেহজাদ হুট করে মুখ নিয়ে এলো আরশির কানের পাশে, কণ্ঠ নামিয়ে বলল, এত সুন্দর করে আর সেজো না তো কখনো। আরশি বুঝতে পারে না, দ্বিধাভরা গলায় শুধালো, কেন? ঠোঁটের কোণে তুলে নিঃশব্দে হাসলো শেহজাদ, চোখ বন্ধ করে বলল, ট্রাস্ট মি জান, নিঃশ্বাস নিতে কষ্ট হয় চোখের সামনে এত সুন্দর একটা বউ ঘুরঘুর করলে। কথার ইঙ্গিত বুঝতে পেরেও লাজবন্তী তার গলার কুণ্ঠা লুকায় না, বোঝার ভান করে শুধায়, কিন্তু আপনি তো আমার উপর রেগেছিলেন, রাগ পড়ে গেল এর মধ্যে। আই এম সরি, রাগ করে ভীষণ ভুল করেছি। আর যদি কখনো রাগ করেন? তাহলে না হয় মায়ের মতো কান মুলে দিও আমারও। আরশি ফিক করে হেসে ফেললো শেহজাদের কথায়। মানুষটা ওর কানের পাশ থেকে মুখ তুলে দাঁড়ালো মুখোমুখি হয়ে, দু হাতের আজলায় আরশির মুখটা তুলে নিয়ে বলল, আই লাভ ইউ খরগোশের মা, আই লাভ ইউ সো 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 মাচ। আরশি চওড়া হাসলো, চোখের কান্নিস বেয়ে গড়ালো খুশির জল। দু হাতে শেহজাদের কোমর জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু জাম্বুবান। পাক্কা প্রমিস? কখনো ছেড়ে যাওয়ার কথা বলবে না বলো? ঘন ঘন মাথা নাড়লো আরশি, আচমকা আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে চুমু খেলো শেহজাদের কপালে। নেমে এসে চোখ তুলে বলল, কখনো না, পাক্কা প্রমিস। আপনিও প্রমিস করুন সব সময় এভাবেই আদর করবেন আমাকে। শেহজাদ হেসে ফেলল ওর কথা শুনে, ঝুঁকে এসে কপালে কপাল ঠেকিয়ে বলল, করবো তো। 2 বাচ্চার মা হওয়ার পরেও কমবে না তো আদর? 2 বাচ্চার মা হওয়ার পরও কমবে না? 10 বাচ্চার মা হওয়ার পরেও কমবে না? 10 বাচ্চার মা হওয়ার পরও কমবে না? বাচ্চা কাচ্চার ঘর ভরে যাওয়ার পরেও কমবে না? বাচ্চা কাচ্চায় ঘর ভরে যাওয়ার পরও কমবে না? আমি বুড়ি হয়ে গেলেও কমবে না? হুম, যাকে পেয়ে আমি ভালোবাসার মানে বুঝলাম তার প্রতি আমার এই আদর কখনো কমবে না, এক বিন্দুও কমবে না। আরশি নিশ্চিত হলো এবার, স্বস্তির শ্বাস ফেলে মাথা ঠেকালো ওই প্রশস্ত সিনায়, নরম স্বরে আওড়ালো, আমারও কমবে না। এই যে আদরে জড়িয়ে নিলাম আপনাকে, আপনার মনটাকে, এই আদর সারা জীবনেও কমবে না। তুমি আমার বাসর করার ক্রেজটা বুঝতে পারছো না অভিবাবু। অ্যামেলিয়া, তোমরা দরজা খুলে দাও বলছি, নইলে আমি কিন্তু এই দরজা ভেঙে ভেতরে ঢুকে যাব বলে দিলাম। আয়ানের আহাজারিতে মন গলল না স্কোয়াডারের নতুন সদস্য দুজনার। ঠোঁট টিপে হাসলো দরজার ওপারে দাঁড়ানো অ্যামেলিয়া আর অভি। দরজায় খিল, তারা এত সহজে খুলবে না। অভি জিভ কেটে আওড়ালো, ছি আয়ন ভাই, আমাদের মতো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটোর সামনে দাঁড়িয়ে তুমি দরজা ভেঙে ঢুকে যাবে বলছো? আয়ান হাতের মুষ্টি শক্ত করে শান্ত হলো, পরপর আরো শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি লাগবে তোমাদের? আর যদিও কিছু লাগে সেটা তো গেটের সামনে দাঁড়িয়ে বরের কাছে চাইতে হয়, কিন্তু তোমরা তো উল্টো বরকেই ঘরের বাইরে রেখে ভিতর থেকে দরজা আটকে দিয়েছো। এ তো রীতিমতো স্বৈরাচার। রুষা বলেছে আপনি বহুত চালাক লোক, ঠিক কায়দা করে ভেতরে ঢুকে যেতেন আমাদের কিছু না দিয়ে। তাই এটাই ভালো হয়েছে, যতক্ষণ না আমরা পুরো 5 লাখের চেকটা পাচ্ছি ততক্ষণ এই ঘরে নতুন বরের নো এন্ট্রি। আয়ান হাল ছেড়ে দিল। 5 লাখের চাইতেও আজ রাতটা বেশি গুরুত্বপূর্ণ। ডান, বেরিয়ে এসো তোমরা, আমি চেক লিখে দিচ্ছি।
অ্যামিলিয়া ঠোঁট টিপে তাকালো অভির দিকে, আনমনে হাত পাতলো হাই ফাই দেওয়ার জন্য। অভিও সায় দিল তাতে, হাতে হাত মিলিয়ে তালি বাজালো অ্যামিলিয়ার সাথে। ওর বেখেয়ালি ভাবনাদের ডানা মেলে উঠতে দিল। পরপর আলতো মাথা নুয়ে ঘাড় ডলতে ডলতে শুধালো। চেকের ভাগ আমি চাইবো না আপনার থেকে, তবে আমার অন্য কিছুর ভাগ চাই। অ্যামিলিয়া জিজ্ঞাসু চোখে তাকাতেই ছেলেটা বলে উঠল। আপনার ভালোবাসার এমিলিয়া, দেবেন আমার এই ভাগ? আয়ান ঘামছে, ধারালো চোয়াল বেয়ে নামছে ঘামের বিন্দু বিন্দু ধারা। ও এক টানে শেরওয়ানির বুকের বোতামগুলো খুলল, এসির রিমোট নিয়ে টেম্পারেচার কমালো। এক ঢুকে এক গ্লাস পানি খেয়েও বিশেষ সুবিধা করতে পারল না। অবস্থা অবনতি দিকে যাচ্ছে, কিন্তু যার জন্য এমনটা হচ্ছে সে কি ভীষণ নিরুত্তাপ, কি নিষ্পাপ তার চাহনি। লাল টুকটুকে বেনারসি জড়িয়ে অপেক্ষায় তার জন্য, অথচ আয়ানের পুরো শরীর জমে অসাড়। বিছানায় বসতে পারছে না, আবার দাঁড়িয়ে থাকতে পারছে না। নার্ভাসলেসের হাতের তালু অবধি ঘামছে একটু পরপর। যে ছেলে তার প্রাইম টাইমে হার্ট থ্রোব ছিল মেয়েদের, ভার্সিটি লাইফে গালে লিপস্টিকের সেন্ট নিয়ে ঘুরে বেড়ানো ছিল, যার ক্যাজুয়াল ব্যাপার স্যাপার, সেই ছেলেটার আজ তার বউয়ের সামনে হার্ট রেট ফল করছে। বাটারফ্লাই। আয়ান জিভ দিয়ে ঠোঁট ভেজালো সহসা, বলল, ইউ নো আই লাভ ইউ। আপনার কি নার্ভাস লাগছে বানর মশাই? আয়ান কপালের ঘাম মুছলো এক হাতে, অন্য হাতে উল্টো সময় দেখতে দেখতে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো যথাসম্ভব। বলল, অফকোর্স নট। তাহলে বারবার ঘড়িতে কি দেখছেন? আমাকে দেখুন, আমার কাছে এসে বসে সুন্দর করে আমার দোপাট্টাটা তুলুন। এই, আমার গিফট কোথায়? আয়ানের এবার সত্যি সত্যি মাথা ঘুরে এলো, পায়ের তলার মাটি সরে গেল। দু হাতে নিজের মাথা চেপে ধরে ভাবল, ও মাই গড, আমি ভুলে গেলাম কি করে গিফটের কথাটা। আপনি ভুলে যাননি তো? আয়ান যতটা না অসহায় চোখে তাকালো যারার দিকে, তার থেকেও অসহায় কণ্ঠে আওড়ালো, আমি এখন যাব, জাস্ট আধ ঘন্টা লাগবে। আমি গিয়েই নিয়ে আসবো তোমার জন্য গিফট। শিট, একটুও মাথায় ছিল না আমার, বিশ্বাস করো বাটারফ্লাই, একটুও না। যারা উঠে এলো চুপচাপ, কাছে এসে কেমন চোখে যেন তাকালো আয়ানের দিকে। আয়ান পড়তে পারল না সেই চোখ। পরপর আচমকাই আলতো হাতে জড়িয়ে ধরলো মেয়েটা তাকে, বুকে মাথা পেতে আওড়ালো, কোথাও যেতে হবে না আপনাকে, আমি তো পেয়েছি আমার গিফট, অনেক দামি একটা গিফট। বয়ে চলা ঝর্ণার জলের মতো শান্ত হয়ে গেল আয়ান, মুহূর্তেই কেটে গেল সমস্ত অস্ত্রতা। মেদুর গলায় শুধালো, আমি তো দেইনি, আমার থেকেও দামি গিফট কে দিল তোমাকে? আপনি দেননি ঠিকই, কিন্তু একজন দিয়েছেন তো। এই যে আমি শক্ত করে জড়িয়ে ধরেছি, তার দিয়ে আমার জীবনের সেরা উপহারকে, আমার জীবনের সেরা সেরা পাওয়াকে। এবার বলুন, কার উপহারটা সবচেয়ে দামি হলো, আপনার নাকি আমার উপরওয়ালার, যে আপনাকে আমার করে দিয়েছেন না চাইতে? আয়ান হান্টার, ইন্টেলিজেন্ট অফিসারদের একজন তুখোড় সদস্য, তার বউয়ের একটা কথায় সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়ল। এত গভীরভাবেও ভালোবাসা যায়, এত নিখুঁত উপায়ও খুঁজে পাওয়া যায় ভালোবাসার। সময় কাটলো, নিরন্তর বেড়ে চলল অমানিসা, ওরা কেউ কাউকে ছাড়ল না। আয়ান গাল ঠেকালো যারার মাথার উপর, বলল, আমার তো কেউ ছিল না, কিচ্ছু ছিল না, শুধু শূন্যতায় ঘেরা একটা জীবন ছাড়া, সেটাও ছিল ছন্ন ছাড়া, উদাসীন। সেখানে এই প্রেমের প্রজাপতিটা কি করে এলো? কে প্রজাপতি? আয়ান মুখ তুলে দাঁড়ালো, দু হাতের আজলায় যারার গাল দুটো তুলে নিয়ে বলল, আমার প্রেমের প্রজাপতি, আমার ভালোবাসার প্রজাপতি, যে প্রজাপতিটা একান্তই আমার, যে তার ডানায় করে রঙিন স্বপ্ন নিয়ে বাঁচে, অনেকগুলো স্বপ্ন। যারার অবাক দৃষ্টির মধ্যখানে আচমকাই ওকে পাজা কোলে তুলে নিল আয়ান। দু হাতের কবুতরের বাচ্চার মতো পেলেপ শরীরটা নিয়ে ধীরে ধীরে শুইয়ে দিল বিছানায়। মাথার নিচে তুলোর বালিশ ঠেকতেই শুকনো ঢোক গেল মেয়েটা। ততস্থ চোখগুলো বড় বড় বানিয়ে দেখলো আয়ান শেরওয়ানি খুলছে। মেদহিম উদাম শরীরটা শুধু ট্রাউজার ছাড়া একটু সুতো নেই। সোজা চোখ খিচে ফেললো যারা, লোম দাঁড়িয়ে গেল ঘাড়ের। অথচ এসব বিষয় কি খোলামেলা ইয়ার্কি করতো সে তার একমাত্র সখীর সাথে। আর সে তো মাঝে মধ্যে বলেই ফেলতো, যারা, তোর কিন্তু একটু লজ্জা নেই।
তাহলে আজ কিসের এত লজ্জা ওর? আয়ান শেয়ারনি খুলে ফেলে দিল মেঝেতে। গুছিয়ে রাখার ধৈর্য নেই তার আজ। ঘরের আলো নিভিয়ে মৃদু রাতবাড়ির আলো হামাগুড়ি দিয়ে উঠে এলো জারার ওপর। ৮০ কেজির ভর ২ হাতে রেখে চোখ খিচে রাখা জারাকে দেখলো প্রথমে। মৃদু হাসলো মানুষটা। কামনার সঙ্গোপনে ভারী হয়ে উঠেছে তার চোখের পাতাও। ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে আয়ান। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার সংযম। আর থেমে থাকতে পারল না অফিসার, দমিয়ে রাখতে পারল না এতদিনের নিষিদ্ধ ইচ্ছাগুলোকে, যেগুলো এখন থেকে আর নিষিদ্ধ নয় ওদের জন্য। বুড়ো আঙ্গুলটা তুলে আলতো স্লাইড করলো সম্মুখে পাতলা ঠোঁটে। কেঁপে উঠল রমণীর পাতলা গতর। কণ্ঠ নামিয়ে হেসকি স্বরে বলল, তুমি জানতে চাইবে না সেই প্রজাপতিটার নাম কি? যারা কিছু বলার আগেই আয়ান মুখ ডুবালো ওর গলার খাজে। আর জানতে চাওয়া হয়ে উঠল না ওর। ২ হাতে খামচে ধরে বিছানা। পায়ের আঙ্গুলগুলোর নিচেও কুঁচকে যায় চাদর। আয়ান ওর গলায় মুখ গুজে আওড়ায়, প্রজাপতিটার নাম যারা, যারা হান্টার, দ্য ওয়াইফ অফ আয়ান হান্টার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাটারফ্লাই? হুম। এটাই একমাত্র শব্দ যেটা যারার মনে ছিল তখন। তারপরের সবটা স্বপ্নের মতো। যে স্বপ্নটা ও বুনেছিল বাবুই পাখির বাসার মতো করে। ভীষণ ঠুনকো অথচ এত মায়া, কত আদরের। আয়ান এক হাতে আঁচল সরালো যারার। বুকের উপর থেকে বস্ত্র সরতেই শীতল শিহরণ কেঁপে কেঁপে উঠল লাজুক শরীরটা। তবু আজ আর থামতে পারল না আয়ান। যারার কখনো কখনো মনে হলো আগ্রাসের শেষ সীমানায় পৌঁছে গেছে এই মানুষটার মনুষ্যত্ব। কেমন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ওকে আদরে আদরে। ঠোঁট জ্বলছে, গলার নিচে জ্বলছে, পেটের উপর জ্বলছে। আপনি কষ্ট দিচ্ছেন আমাকে, লাগছে আমার, প্লিজ সরুন। যারা একটু বলল ঠিকই, কিন্তু আয়ানের উত্তর এলো আরো সংক্ষেপে। আই নো বাটারফ্লাই, আই এম সরি। কেঁদেই ফেললো এবার যারা। নোনাশ্রুতে ভিজলো তার ফ্যাকাশে হওয়া মুখটা। আয়ানকে থামানোর জন্য এলোপাথারি হাতটা ছুটতে গিয়ে বেখেয়ালি ঘটে গেল একটা অঘটন। না চাইতেও মানুষটাকে চর মেরে বসলো যারা। গালে পেলে হাতটা চোটাপাঘাত পেতেই হুঁশ ফিরল আয়ানের। থামলো সে। যারা নিজেও আহাম্মক হলো নিজের কাণ্ডে। হাউমাউ করে কেঁদেও ফেললো মুহূর্তেই। এবার আসলে অতিরিক্ত করে ফেলেছে সে। এত সামান্য কারণে এভাবে মারাটা ঠিক হয়নি আয়ানকে। এখন নির্ঘাত রেগে যাবে মানুষটা। কিন্তু আয়ান রাগের বদলে উল্টো উঠে বসে কান্না থামালো মেয়েটার। 2 গালে অজস্র চুমু খেয়ে বলল, আচ্ছা আচ্ছা, এই দেখো, আর ব্যথা দিচ্ছি না তোমার, আর কষ্ট দিচ্ছি না, প্লিজ কান্না করে না বাটারফ্লাই, প্লিজ প্লিজ। হেসকি তুলতে তুলতে শান্ত হলো যারার অশ্রুসিক্ত নচল। আয়ানের চিন্তিত মুখখানাও যেন স্বস্তি পেল একটু। ঝুঁকে এসে চুমু খেলো ওর ঠোঁটে। নির্ভয়ে আদরে ভিজিয়ে দিল ওষ্ঠপুট। মিনিটখানেক বাদে ফের লিজু হয়ে বসলো মানুষটা। ঘামে ভেজা মুখখানা 2 হাতে চেপে ধরে শান্ত করলো নিজেকে। শিট, কি করছিল আয়ান এটা? এভাবে ভয় পাইয়ে দিল মেয়েটাকে। যারার দিকে তাকে মৃদু হাসার চেষ্টা করলো বেচারা। চুলে হাত বুলিয়ে কমফোর্টার টেনে দিল বিছানায় লেগে থাকা আবরণহীন শরীরটা। চোখ বন্ধ করো, আমি ভেজা টাওয়াল নিয়ে আসছি, জাস্ট ট্রাই টু রিল্যাক্স এ বিট, ওকে? এতটুকু বলে আয়ান উঠতে নিলে ঝট করে ওর হাতটা টেনে ধরল যারা। কমফোর্টারের নাক অবধি ঢেকে দ্বিধা ভরা গলায় শুধালো, আপনার রাগ কমেছে? তোমার ভয় কমেছে? আমি তো ভয় পাইনি। আমিও রাগ করিনি বাটারফ্লাই, কিন্তু তুমি ভয় পেয়েছো, তাই তো ওভাবে কাঁদছিলে। যারা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তাহলে আপনি আদর করে দিন, আদর করে দিলে আমার ভয়ও কমে যাবে। আয়ান নরম চোখে তাকিয়ে দেখলো তার বউটাকে। দেখলো ওই সিফত নীল চোখ জোড়া। ভেতরটা ভাঙছে তার। আসলে কি বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে তার বাটারফ্লাইকে? আয়ান আর গেল না ভেজা টাওয়াল আনতে। কমফোর্টার সরিয়ে শুয়ে পড়ল জারার পাশে। ঘামে ভিজে ঠান্ডা হওয়া শরীরটা টেনে নিল নিজের বুকের সাথে। সেথিয়ে চুমু খেলো যারা। যারার খারাপ লাগলো ভীষণ। অনুতাপ পুরল গলা। ভেজা স্বরে আওড়ালো, আদর করবেন না আমায়? আর মারবো না আপনাকে, সত্যি বললাম তো। প্রতি উত্তরে আয়ান কি বলবে বুঝতে পারল না। বিড়বিড় করে শুধু এইটুকুই আওড়ালো, যে আদরে তুমি কষ্ট পাও, ওই আদর আমি আর কখনো করবো না,
কোনো দিনও করবো না। সারা জীবন কিভাবে কাটাবেন তাহলে? যারাকে নিজের সাথে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল আয়ান, বলল, একজনকে সবসময় এভাবে বুকের ভিতরে লুকিয়ে রেখে 4 বছর পর মানুষের জীবনে ভীষণ ভীষণ আনপ্রেডিক্টেবল যে কোনো সময় ঘটতে পারে অদ্ভুত সব মিরাক্কেল, বদলে পুরো মোড়। আয়ানের জীবনেও তেমন একটা মিরাক্কেল ঘটেছে। বিয়ের পরপরই যারার পীড়াপিড়িতে আরও একবার হেলথ চেক আপ করতে যেতে হয়েছে ওকে, তবে এবার আর পরিচিত নিউরোলজিস্টের কাছে নয়, বড় প্রাইভেট হসপিটালে। আর তখনই ঘটে গেল মিরাক্কেলটা। জানতে পারে বিগত বছর ওর আলঝাইমার্স পরীক্ষা করার জন্য যেখানে টেস্টগুলো করা হয়েছিল সেখানে ডাক্তাররা আয়ানের ব্রেনে হওয়া একটা ছোট স্টেকের এই আলঝাইমার্স ভেবে ভুল করে বসেছেন, অথচ যেটা ছিল মূলত ভ্যাসকুলার ডিপেন্সিয়া। অতিরিক্ত কাজের প্রেসারে এমনটা হয়েছিল আয়ানের। এতেই সে মনোযোগ হারিয়ে ফেলতো, বারবার ভুলে যেত ছোটোখাটো বিষয়। কিন্তু ডাক্তারদের এমন একটা ছোট ভুলে কতই না ভুগতে হয়েছে ওকে। সম্পূর্ণ সুস্থ মানুষটা ভেবে বসেছিল জীবনটাই বোধহয় শেষ ওর। এই ঘটনা আয়ানকে একটা শিক্ষাও অবশ্য দিয়েছে। মজার ছলে হলেও নিজের সুস্থতা নিয়ে কখনো মজা করতে নেই। যারার সাথে দেখা হওয়ার প্রথম দিকেই যেটা প্রায়ই করতো ও, তাই তো যেন উপরওয়ালাও এই কদিন এমন শাস্তি দিলেন আয়ানকে। একবার তো ভেবেও বসেছিল যারার জীবন থেকে সরে আসবে নিজের এই অসুস্থতা নিয়ে, কিন্তু ভাগ্যিস সেদিন রাতে সত্যিটা জানার পরও মাঝ রাস্তায় ওকে ফেলে রেখে যায়নি মেয়েটা। মুখ ফিরিয়ে নেয়নি ওদের ভালোবাসার উপর থেকে, আবার ফিরে এসেছে, ভালোবেসেছে পাগলের মতো, আগলে নিয়েছে ওকে, গুছিয়ে দিয়েছে ওর জীবনটা। পরিবর্তন এসেছে গোটা হাসান ভিলাতেও। মরিয়ম বেগমের এখন ছেলে আর মেয়ের ঘরের নাতি নাতনিদের নিয়ে ভরা সংসার। তবে মাঝে মধ্যে বেশ বেকায়দায় পড়ে যান এই প্রৌঢ়া, যেমন আজ সকালে। গ্রানি, আর খাবো না, এই মাত্রই না খেলাম। মরিয়ম বেগম চোখ পাকালেন, গ্লাসের দুধটুকু সায়নীর মুখের সামনে নিয়ে বললেন, আবার মিথ্যে বলে, না খেলে কিন্তু মাম্মামের কাছে নিয়ে যাব না। আমি সত্যি বলছি, তুমি আমাকে আবার আর একটা বলে মনে করছো? আমি সায়নী। মরিয়ম অসহায় চোখে তাকালেন কিচেন কাউন্টারে, কাতর স্বরে ডাকলেন, কিরে সায়ান, কি বলছে তোর মেয়ে? আমি নাকি আবার গুলিয়ে ফেলেছি ওদের? অ্যাপ্রন পরা লম্বা চওড়া মানুষটা মৃদু হাসলো মায়ের কথায়। হাতের প্লেটে প্লান্ট থেকে কেক তুলে এনে রাখলো টেবিলে। চেয়ারে বসে পা দোলাতে থাকা 3 বছরের সায়নীকে কোলে তুলে নিয়ে বলল, ও তো ঠিকই বলছে মা, তুমি আবারও গুলিয়ে ফেলেছো ওদের। বোঝো কাণ্ড। মরিয়ম হতাশ শ্বাস ফেলে দুধের গ্লাসটা নামিয়ে রাখলেন টেবিলে। এই যমজ নাতনিদের আলাদা আলাদা করে চিনতে প্রতি বেলায় কি যে বেগ পোহাতে হচ্ছে তাকে। এত মিল এদের, কার সাধ্যি বোঝায় কে কোনজন। শেহজাদ মায়ের করুণ মুখটা দেখে হাসলো একজোট, পরপর বলল, মা, সায়নীর ঠোঁটের উপর তিল নেই আরশির মতো, কিন্তু আরাধ্যর আছে। তুমি এরপরও আলাদা করে চিনতে পারছো না ওদের? শাইনিও বাবার সাথে সাথে দাদিকে বোঝানোর জন্য ঠোঁটে আঙ্গুল দিয়ে দেখালো, হ্যাঁ, এই দেখো, তিল নেই। রাখ তোর তিল, আমি বুড়ো মানুষ, ওসব তিল ফিল চোখে পড়ে না আমার। তোদের না বলেছি 2 বোন 2 রকমের করে ঝুটি বাদ করবি, একজন 1 ঝুটি, অন্যজন 2 ঝুটি। আজকে দুজনের মাথাতেই পনিটেল করা। কে চুল আশ্রে দিয়েছে তোদের আজ? শাইনি ফটাফট ছোট্ট তর্জনীটা তুলল সিঁড়ির দিকে। গায়ে পুলিশের ইউনিফর্ম জড়িয়ে দৃঢ় কদমে নেমে আসছে কেউ একজন। হাতজোড়া কবজা করে রেখেছে আরাধ্য আর তার বয়সী আরও একটা মেয়ে। মানুষটা সায়নীকে দেখেই একগাল হেসে বলল, আমি করে দিয়েছি মা। ভাবলাম সায়ন তো ব্যস্ত, আয়রার মার আরশিও তো নেই বাসায়, তাই ওদের সবাইকে এইরকম করেই তৈরি করে দিই। কথা শুনে হেসে ফেলল মরিয়ম, দুপাশে মাথা নেড়ে বললেন, তাই তো বলি, আয়ান ছাড়া এমন কাণ্ড কে করবে এ বাড়িতে?
চমৎকার হাসলো অফিসার। আরাধ্যর বয়সী মেয়েটা শেহজাদকে দেখেই দৌড়ে গেল তার কাছে। জারার মেয়ে একেবারে জারার মতোই, চোখের রং পেয়েছে, ছটফটে হয়েছে তার মতো। মেয়েটা মামার হাতের আঙ্গুল টেনে আলুথালু গলায় শুধালো, মামা, আমার বাপি কোথায়? আমি মিস করতেছি তো বারবিকে। আয়ান তার পুতুলের মতো মমিকে নাম দিয়েছে বারবিউ, এটাই অভ্যাস হয়ে গেছে তার। শেহজাদ কোলে তুলে নিল আয়রাকে, ওর গাল টেনে দিয়ে বলল, আমিও তো মিস করছি তোমার বারবিকে, আয়রা বুড়ি। মরিয়ম মামা ভাগ্নির আহ্লাদি কথায় তৃপ্তির সাথে হাসলো। নাতনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার বারবি আর মাম্মামের তো আজকে গ্র্যাজুয়েশন সেরিমনি নানু ভাই, তারা সেখানে গিয়েছে, আমরাও তো যাব একটু পর। আয়ান তাগাদা দিল, পকেট থেকে গাড়ির চাবি বের করতে করতে বলল, আমি তাহলে গাড়িতে গিয়ে বসছি। মা, তুমি বাবা আর ওদের নিয়ে চলে এসো। আর সায়ান, তুইও চলে আয় আমাদের সাথে। এবার একা একা ড্রাইভ করে অদ্দূর যাবি? ওদিকে অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে ওদের। শেহজাদ আয়ানের কথা শুনে নিজের দিকে তাকালো একবার। অ্যাপ্রোমের নিচে একটা সাথে প্লেন টি শার্ট আর ট্রাউজার, গায়ে ময়দা আর চকলেট লেগে আছে। শাওয়ার না নিয়ে তো বেরোতে পারবে না। আমি পরে যাব, তোরা যা আগে। অবি কি ফোন দিয়েছিল তোকে? আসবে ওরা? আসবে তো বললো। আয়নের কথা শেষ হওয়ার আগে সদর দরজা থেকে ভেসে এলো উচ্ছ্বাসিত কণ্ঠখানা, শুধু আসবে বলিনি, এসে গিয়েছি অলরেডি। সবাই একযোগে তাকালো সেথায়। অভি দাঁড়িয়ে আছে, হাতে ফুলের তোড়া। মরিয়ম হাসি মুখে এগিয়ে গেলেন কাছে, জিজ্ঞাসা গলায় শুধালেন, হ্যাঁ রে, এমি আসেনি? অমনি অভির পেছন থেকে উকি দিল অ্যামিলিয়া। শাড়ি টাড়ি পরে একেবারে বউদের মতো ঝলমল করছে তার মুখটা। অ্যামিলিয়া চওড়া হাসলো মরিয়মকে দেখে, কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলল, এই তো চলে এসেছি খালামণি। বিয়ের পর বুঝি এভাবেই ভুলে যেতে হয় খালামণিকে? অভি মামির কথা কেড়ে নিয়ে বলল, উনি তো সবসময় এ বাড়িতে আসতে চান মামি, আমি সময় পাই না হসপিটাল থেকে ফিরে। আর আজ একবারে পুরো একদিনটা ছুটি নিয়ে ওনাকে সহ চলে এসেছি তোমার কাছে। মরিয়ম হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন ছেলেটার। এমি আর অভিকে পাশাপাশি দাঁড় করিয়ে চুমু খেলেন ওদের কপালে। পরপর ভেজা চোখ জোড়া মুছে বললেন, বেশ করেছিস, কতদিন তোদের দেখিনি বলতো, আজ এসেছিস, বেশ করেছিস। আয়ান অভির কাঁধে হাত রেখে বলল, শালা ভাইয়া, তা ফুলের তোড়াটা কার জন্য? আমার জন্য বুঝি? আগে না, এটা রুষা আপু আর আরশি ভাবির জন্য। তবে তোমার জন্য একটা বড় সিরিজ নিয়ে এসেছে, গাড়িতে রাখা আছে, নিয়ে আসি। আয়ান অভির দুষ্টুমি ধরতে পেরে মিছিমিছি ঘুষি দিল ওর পেটে। খিলখিলিয়ে হেসে উঠল ছেলেটা। অভিদের বসিয়ে ফের শেহজাদের কাছে এলো আয়ান। ওর কোল থেকে আয়রাকে নিয়ে কোলে নিয়ে বন্ধুকে ঠেলে পাঠালো উপরে। দয়া করে শাওয়ার নিয়ে আয় ভাই। ও সরি, সে প্যানকেক। একেবারে রেডি হয়ে তারপর নিচে আসুন। আমরা আপনাকে দেখে আপনার বউয়ের গ্র্যাজুয়েশন সেরিমনিতে গেলে আপনার বউ আমাদের রাস্ত রাখবে ভাবছেন? আরাধ্য আয়ানের সাথে সুর মিলিয়ে বলল, বাবাকে ছাড়া যাব না। এক কোলে শাইনি তো ছিলই, অন্য কোলে ছোট্ট আরাধ্যকেও এবার তুলে নিল শেহজাদ। দুই মেয়ে দুই গালে চুমু খেয়ে ওদের দিকে তাকিয়ে বলল, জাস্ট 2 মিনিট সময় দাও বাবাকে, বাবা এক্ষুনি আসছি। আমার প্রিন্সেসটা পারবে না ওয়েট করতে এটুকু সময়? শেহজাদরা পৌঁছাতে পৌঁছাতে অল ইউনিভার্সিটির কমেন্সমেন্ট প্রায় শেষ পর্যায়ে। ছাত্রছাত্রীরা একাডেমির একাটায় পড়ে মনোযোগ দিয়ে শুনছে ডিন এর বক্তব্য। প্রত্যেকের গায়ে কালো গাউন, আনন্দ জুড়ে একরাশ আনন্দ। শেহজাদ তার পুরো পরিবারকে বসালো ভিআইপি সিটে। সামনের দিকে বসায় আয়ান আর অভি ছবি তুলতে সুবিধা হলো বটে। গলায় ডিএসএলআর ঝুলানো সুপুরুষ দুজন নজর কাটছে সবার। আরাধ্য আর শাইনি তাদের বাবার কোল থেকে না নামলেও আয়রা চড়ে বসলো ওর নানুমণির কোলে। মেহমেদ সরু চোখে তাকিয়ে মুখ গোমরা করে বসলেন। সবসময় আমার আদরে ভাগ বসাবে না তো মরিয়ম? ওকে আমার কোলে দাও। মরিয়ম ঠোঁট টিপে হাসলেন, নাতনির গালে চুমু খেয়ে বললেন, এখন তোমার নাতনি আমাকে বেশি ভালোবাসলে আমি কি করব বলো? মোসরা মুসরি করো না তো, বাকিদের অসুবিধা হবে।
এমিলিয়ার হাতে মরিয়মের ফোন, সেখানে ভিডিও কলে সবটা দেখতে রইল আরশির বাবা মা। মেয়ের জীবনের এত বড় একটা দিন সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ফোনের ওপাশে বসে আনন্দ অশ্রু ঝরালো তাদের প্রবণীয় চোখ জোড়া। আরশি যখন ডিনের হাত থেকে সার্টিফিকেট নেবে তখন সে কি উচ্ছ্বাস সকলের। মেয়েটা কম্পিত হাতে সার্টিফিকেট নিতে নিতে সেই উচ্ছ্বাস মুখর দর্শক সারিতে তাকালো। সবার আগে ওর চোখ আটকালো সামনের সারিতে আরাধ্য আর সায়নীকে কোলে নিয়ে বসে থাকা একজনের দিকে, যার ক্লান্ত চোখ জোড়ায় স্পষ্ট নিদ্রাহীন রাতের ছাপ। তবুও ওই চিরাচিত্ত ভারী কি আননে কি অনাবিল সুখের ছটা, যেন আরশি এই আনন্দের দিনে তার থেকে বেশি খুশি আর কেউ নয়। আচমকা করতালির শব্দে ভাবনার জগৎ থেকে বেরোলো আরশি। অশ্রু সজল চোখে ফের একবার তাকালো শেহজাদের দিকে। মানুষটা ওদেরই অংশ দুটোকে নিয়ে কি ওপার খুশিতে হাততালি দিচ্ছে সবার সাথে। কতটা যত্ন, কতটা মায়া একটা পুরুষের মধ্যে থাকলে তার শখের নারীর জীবনের সব চড়াই উতরাই পেরিয়ে আসতে পারে, তা বোধহয় শেহজাদকে না পেলে ও জানতই না। আরশি আর যারা যখন একে একে মঞ্চ থেকে নামলো ক্যাপ আর সার্টিফিকেট নিয়ে, তখনই ওদের ঘিরে ধরলো ওদের পুরো পরিবার। আয়রা তার বারবি আর মাম্মামকে চুমু খেলো সবার আগে। যারা মেয়েকে কোলে নিয়ে আহ্লাদি কণ্ঠে শোধালো, মাম্মা বাবা দুষ্টু করেনি তো? তোমাকে চকলেট দেয়নি তো সকাল সকাল? আচমকাই মা মেয়েকে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো একজোড়া বলিষ্ঠ হাত। পুলিশের ব্যাস আর রাজস্বমান দায়িত্ব কাঁধে মানুষটা একগাল হেসে বলে উঠল, আয়রা, তুমি তোমার মাম্মামকে বলে দাও তো যে সবাই সকাল সকাল তোমাকে যেমন চকলেট দিয়েছে তেমন দাঁত ব্রাশও করিয়ে দিয়েছে। সবাইকে সবসময় শুধু ভিলেন বানালে চলবে না। আয়রা ফোকলা দাঁতে হাসলো বাবার কথা শুনে। যারা ঘাড় ঘুরিয়ে তাকাতেই চট্ট করে ওর মমের মতো গালে চুমু খেলে বসলো আয়ান। অমনি আয়রা চোখে চেপে ধরলো নিজের। দেখবো না, দেখবো না, লজ্জা লজ্জা। যারার কান দুটো গরম হয়ে উঠলো মেয়ের কথা শুনে। কণ্ঠ চেপে আয়রাকে শাসানোর স্বরে বলল, আপনি কোনোদিন শুধরাবেন না, তাই না? তুমি জাস্ট একটা চুমু খাও আমাকে, প্রমিস একদম শুধরে যাব। আয়ান ফাজলামো করে বললেও যারা সত্যি সত্যি মুখ তুলে ঠোঁট ছোয়ালো ওর চোয়ালে। ঝট করে সরেও গেল আবার। আয়ান থমকালো, চোখ বুজে আঙ্গুল ছুঁয়ে অনুভব করলো চোয়ালের ভেজা জায়গাটা। সবকিছুর প্রমাণ সমেত প্রেমে বন্দি করে ফেলেছে কিন্তু। পেছন থেকে অভির কণ্ঠ টের পেয়ে একে অপরের দিকে তাকালো ওরা। কিছু পল ওভাবে থেকেই হু হু করে হেসে উঠল দুজনেই। আরশি মেয়ে দুটোকে কোলে নেওয়ার আগেই মরিয়মের থেকে ওদের এক প্রকার ছিনিয়ে নিলেন মেহমেদ। গম্ভীর কণ্ঠে বলল, দাদু ভাইয়া, তোমাদের গ্র্যানি সবসময় তোমাদের গুলিয়ে ফেলে। একবারও কি তোমাদের ঠিকঠাক করে চিনতে পেরেছে বলো? তাহলে তোমরা কার সাথে ঘুরবে? এই বুড়ির সাথে না আমার সাথে? আরাধ্য আর শাইনি দুজনেই দাদা দাদির অন্তপ্রাণ। এবার বড্ড বিপাকে পড়েই যেন সাহায্যের চোখে তাকালো মায়ের মুখের দিকে। আরশি ওদের অসহায় চাহনি দেখে হেসে ফেললো ফিক করে, বলল, তোমরা বলো যে আমরা গ্রানি আর দুলাভাই দুজনের সাথেই ঘুরবো। মেয়ে দুটো খুশি হয়ে উঠল মুহূর্তেই। একজন দাদার কোলে আর অন্যজন দাদির কোলে চড়ে গেল গ্লাট এলির দিকে। আয়ান আর অভিরাও গেল। গেস্টদের জন্য ছোটখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে সেখানে, কিন্তু আরশি গেল না। চোখ জোড়া আশেপাশে হন্য হয়ে খুঁজলো শেহজাদকে, কিন্তু কোথাও তাকে পেল না। তো মন খারাপ হয়ে গেল ওর। একটু আগেও তো ছিল এখানে, হুট করে এভাবে চলে গেল, অথচ একবারও বলে গেল না ওকে। রোদের মতো ঝলমলে মুখটা ঝুম করে মন খারাপের বৃষ্টি নামলো, টুপটাপ ঝরে পড়লো তার চোখের আঙ্গিনায়। অথচ গ্রাট এলির দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই হ্যাসকা টান পড়লো আরশির হাতে। মেয়েটা চমকে থমকে তাকালো হাতের দিকে। লম্বাটে রুক্ষ আঙ্গুলগুলো পেঁচিয়ে রেখেছে ওর বাহু। তারপর চোখ তুলতেই দৃশ্যপট এলো শেহজাদ। ওমাইক মুখটা দেখে মুহূর্তেই আরশি ওর দুঃখ ভুলে গেল। অভিমানী বালিকা অভিমান ভুলল, অকপটে ঝাঁপিয়ে পড়ল
প্রশস্ত ওই বুকে। শেহজাদ পেছনে হেলে গিয়েও সামলে নেয় নিজেকে, জড়িয়ে ধরে মেয়েটাকে, তারপর ফিসফিস করে আওড়ায়। একটু ওদিকটায় আসবে? প্রশ্ন চোখ জোড়া তোলার আগেই যেন শেহজাদ ওকে নিয়ে গেল একটা পিলারের পেছনে। আরশির চোখে মুখে তখন পাহাড় সমান বিস্ময়, দিশেহারার মতো শুধালো। এদিকে কেন নিয়ে এলেন? সবাই তো ওদিকে গেল, আমাদের খুঁজবে তো, বাচ্চারাও খুঁজবে। ইস, শেহজাদ তর্জনী ছোঁয়ায় ওর নীরের ঠোঁটে। আরশি থেমে যায়, নির্মিষ চেয়ে রয় শেহজাদের নীলাভ চোখ জোড়ায়। অমনি ঝুঁকে আসে মানুষটা, হাতের অঞ্জলিতে পান পাতার মতো ঢলে ঢলে মুখখানা তুলে নিয়ে মিশে যায় আরশির ঠোঁটের সাথে। তৃষ্ণার্ত হয়েও ঢেলে দেয় নিজের সমস্ত ভালোবাসা। আদরে আদরে অস্থির করে তোলে আরশিকে। অশ্রুকোণে হাসি ফুটে আরশির, কণ্ঠে দুষ্টুমি মিশিয়ে শুধায়। ভার্সিটিতে এসে নিজের স্টুডেন্টকে চুমু খাওয়া কোন ধরনের ম্যানার্স প্রফেসর? শেহজাদ এক মুহূর্ত থমকে দাঁড়ায়, কিছু একটা মনে পড়তেই হেসে ফেলে ঘাড় নুয়ে। পরপর চোখ তুলে জিজ্ঞেস করে, লাইনটা এত চেনা চেনা কেন লাগছে বলো তো? আরশি মেয়েকে গম্ভীর করে ফেললো মুখটা, পলকা হাত দুটো বুকের সামনে ভাঁজ করে আওড়ালো। কথা ঘোরাবেন না, আগে আমার প্রশ্নের উত্তর দিন মিস্টার সায়ন শেহজাদ। শেহজাদ নাজুক চোখে দেখলো তার এই আহ্লাদি বউটাকে। নিপাট গলায় সব প্রশ্নে সুর মিশিয়ে বলল, প্রফেসর সায়ান শেহজাদ তো শুধু তার স্টুডেন্টকে চুমু খায়নি, চুমু খেয়েছে তার ওয়াইফ আর মেয়েদের মাকে, যাকে সে হাজারবার চুমু খেতে পারবে, আদর করতে পারবে। তার পুরো অধিকার আছে এটা করার। সুতরাং ম্যানার্সের বেড়াজালে পেঁচিয়ে আপনি আমার থেকে আমার অধিকার কেড়ে নিতে পারবেন না ম্যাডাম। আরশির কথা হারিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। শেহজাদ আরেকটু আদর মিশিয়ে ওকে বুকে টেনে নিতেই মেয়েটা চোখ বুজে ফেলল। আন্তপক্ষ সমর্থন করে বলল, ধুর, এবারও আপনাকে মাত দিতে পারলাম না। তবে সব সময় এত কঠিন কঠিন কথা বলে জিতে যাওয়ার জন্য আপনাকে আমার আদরের লিস্ট থেকে বহিষ্কার করা হলো। তুষারপাত বেড়েছে, ঝিরিঝিরি বরফ কুচির প্রলেপ জমেছে আরশির পিঠের কাঁধে। শেহজাদ আর চোখে বিষয়টা লক্ষ্য করতেই নিজের ওভারকোট দিয়ে ঢেকে দিল মেয়েটাকে। মৃদু স্বরে বলল, সায়নী সেদিন খুব অভিমান করে বলছিল ওদের সব ফ্রেন্ডদের নাকি একটা করে পুচকু ভাই আছে, শুধু ওদেরই নেই। অমনি চকিত চোখ মেলে তাকালো আরশি। ভীষণ লজ্জায় ডুবে খেলো সে। ওভারকোটের আড়াল থেকে শুধায়, তো? শেহজাদ বুকে চিবুক ঠেকিয়ে তাকালো তার লাশবত্তির দিকে। আলতো হাতে নিজের দিকে তুললো ওর মুখটা। নভেম্বরের ঠান্ডায় লাল হয়ে যাওয়া টিকালো নাকটা ছোয়ালো নিজের নাকের সাথে। কপালে কপাল ঠেকিয়ে বেলাহাস গলায় আওড়ালো, আজ রাতে আরাধ্যা আর সায়নীকে ওর গ্র্যানির ঘরে ঘুম পাড়িয়ে রেখে আসবো। নো। ইয়েস। আইঠাই করে উঠল আরশি। মোমের মতো কপল জোড়া আচ্ছন্ন হলো রক্তিম আভায়। বুলবুলির ছানার মতো চঞ্চলা মেয়েটা আকাশ সমান লজ্জায় মুখ লুকালো শেহজাদের বুকে। কণ্ঠিত স্বরে আওড়ালো, আপনি যতই চেষ্টা করুন, এবার আর আমি ভুলছি না আপনার কথায়। সব সময়ের স্বল্প হাসির মানুষটা শব্দ করে হেসে ফেললো আজ আরশির কথা শুনে। আমি তোমাকে ভুলিয়ে ভালিয়ে আরাধ্যা আর সায়নীর বাবা হয়েছি। আরশি সদ্য রাগ দেখালো, গাল ফুলিয়ে থতমত গলায় বলল, হয়েছেনই তো। তারপর নিজে থেকেই শান্ত হয়ে গেল একদম। একটু থেমে ফের বলে উঠল, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি, আরাধ্যা আর সায়নীর মা হয়েছি। এটুকুতেই ভয় পাওয়া ভীতু আমিটাও মাতৃত্বের স্বাদ অনুভব করেছি। আপনার আমিটা হুট করেই অনেক বড় হয়ে গিয়েছি জাম্বুবান। মানুষটা নরম চোখে তাকালো ওর দিকে। আলতোভাবে হাত বুলিয়ে দিল আরশির চুলে। কণ্ঠে আদল ঢেলে বলল, I am so proud of you for that snowflake. I am so proud of you. আরাধ্য রাতে উঠে যায় বারবার। উঠেই বাবাকে খোঁজে সে। আধো বুলিতে বাবা ডাকতে শুধুই ঘুম ভেঙে যায় শেহজাদের। ছুটে যায় মেয়েদের রুমে। তারপর ওদের ঘুম পাড়িয়ে আর ঘুম হয় না তার। আরশির পাশে এসে বসে থাকে চুপচাপ, চুলে মাথায় হাত বুলায়, এ গালে ও গালে চুমু খায়। তার বেঘরে ঘুমানো বউটার কানের কাছে এসে ফিসফিসি করে বলে, তোমার প্রতি আমার আদর একটু কমেনি আরশি।
তুমি দেখলে আমি আর আমার মেয়েরা একটু কিন্তু বিরক্ত করিনি তোমাকে, জানো? ওরা একটু আগে উঠে গিয়েছিল ঘুম থেকে। একজনের ঘুম ভাঙলে অন্যজন উঠে কান্না জুড়ে দেয়। ওদের শান্ত করতে তখন আমার কত শত ছোটাছুটি, কত শত আদর, কারণ যেন তোমার ঘুম না ভাঙে। তুই কি শুনতে পাচ্ছ আরশি? তোমার প্রতি আমার আদর একটুও কমেনি।